আসসালামু আলাইকুম। ম্যাথমেটিক্স চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা কুয়েটের সমন্বিত ভর্তি পরীক্ষা বা সিকে রুয়েট এটা 2023-24 সালের ভর্তি পরীক্ষার গণিত অংশটুকু সমাধান করব। তো সমাধানের পাশাপাশি আমরা আজকে প্রত্যেকটা অঙ্ক এটার স্ট্র্যাটেজি তোমাদের সাথে শেয়ার করব। আমি ভর্তি পরীক্ষা দিলে আমি কিভাবে অঙ্কটা করতাম সেই জিনিসটা তোমাদের সাথে আমরা আজকে শেয়ার করব। ওকে, সো প্রথমে আমরা মার্কস ডিস্ট্রিবিউশনটা একটু দেখে নিই। আমাদের মার্কস ডিস্ট্রিবিউশনটা হচ্ছে এরকম, তোমার টোটাল 100টা কোশ্চেন থাকে, ঠিক আছে? ম্যাথের কোশ্চেন থাকে হচ্ছে গিয়ে 25টা, প্রত্যেকটার পূর্ণমান হচ্ছে গিয়ে 6, দ্যাট মিন্স 6 25-এ কত হচ্ছে 150 মার্কস এখানে, তাই না? এরকম ফিজিক্সে তোমাদের থাকবে 25টা প্রশ্ন, যার প্রত্যেকটার ভ্যালু হচ্ছে 6, প্রত্যেকটার মার্কস হচ্ছে 6, এখানে 150। কেমিস্ট্রি এখানেও 25টা প্রশ্ন থাকবে, যার প্রত্যেকটার মান হচ্ছে 6, সো এখানে 150। এবং এর সাথে তোমাদের থাকবে ইংলিশেরও 25টা প্রশ্ন থাকবে, কিন্তু ইংলিশের প্রশ্নগুলোর মার্কস হচ্ছে 2 করে। সো এখানে 2 করে হওয়াতে প্রত্যেকটার ভ্যালু হচ্ছে কত, 2 করে হওয়াতে এখানে হয়ে গেল 50। সো এই হয়ে গেল আমাদের 500 নম্বরের একটা এমসিকিউ পরীক্ষা। 500 নম্বরের একটা এমসিকিউ পরীক্ষা, ঠিক আছে? সময় কতটুকু থাকবে? সময় থাকবে 2 আওয়ার 30 মিনিটস, অর্থাৎ 150 মিনিটস। সো দেখা যাচ্ছে যে প্রত্যেকটা প্রশ্ন, অর্থাৎ টোটাল 100টা প্রশ্ন আছে, 100টা প্রশ্ন অ্যান্সার করার জন্য আমরা 150 মিনিট সময় পাবো। সো প্রত্যেকটা প্রশ্নের জন্য তুমি 1.5 মিনিট করে সময় পাবা। অবভিয়াসলি প্রত্যেকটা প্রশ্ন আমরা যদি 1.5 মিনিট করে নেই তাহলে আসলে আমি পরীক্ষা ভালো করতে পারবো না, কারণ ইংলিশে এখানে আমাদের কিছু টাইম সেভ করতে হবে, এবং আরো যেই অন্যান্য কোশ্চেনগুলো যেগুলো লেংদি কোশ্চেন সেগুলো আমরা পরে করব। আগে আমাদেরকে ম্যাক্সিমাম নাম্বারস অফ অঙ্ক এটা কিভাবে তাড়াতাড়ি স্বল্প সময়ে সলভ করতে হয় সেটা দেখতে হবে। আচ্ছা, তো আরেকটা জিনিস, খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে ক্যালকুলেটর অ্যালাউ, ঠিক আছে? তো ক্যালকুলেটরের মানে ম্যাক্সিমাম ইউজ আমাদেরকে করতে হবে। ক্যালকুলেটর যেহেতু অ্যালাউ করছে, ক্যালকুলেটরের ম্যাক্সিমাম ইউজ আমাদেরকে করতে হবে সময় বাঁচানোর জন্য। তো আমরা আর বেশি কথা না বলে আমরা এক এক করে অঙ্কগুলো দেখি। আমাদের ফার্স্ট যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে ত্রিকোণমিতি সংক্রান্ত একটা প্রশ্ন। ত্রিকোণমিতি প্রশ্নটা যদি এমসিকিউতে আসে, তুমি যদি একটা এমসিকিউ পরীক্ষা দাও এবং তোমার প্রশ্ন যদি হয় ত্রিকোণমিতি, তোমার ফার্স্ট টার্গেট থাকবে অপশন টেস্ট করা, ঠিক আছে? তুমি ত্রিকোণমিতির অঙ্ক সমাধান করে অ্যান্সার বের করা ট্রাই করো না, অপশন টেস্ট করতে হবে, কারণ ত্রিকোণমিতির 90%-এরও বেশি অঙ্ক তুমি জাস্ট অপশন টেস্ট করেই সমাধান করতে পারবা। তো এখানে আমাদেরকে একটা ইকুয়েশন দিছে, ঠিক আছে? ইকুয়েশন দিছে এবং এটার 5টা সম্ভাব্য অ্যান্সার আমাদেরকে দিয়ে দিছে। আমাদেরকে যা করতে হবে, আমরা এন এর ভ্যালু ধরবো, এন এর ভ্যালু ধরে আমরা দেখব যে কোন অপশনটার জন্য এটা সঠিক হয়। কিন্তু এন এর মানটা তোমাকে এমন ভাবে ধরতে হবে যাতে 5টা অপশন প্রত্যেকটাই ভিন্ন ভিন্ন আসে। তো অপশনগুলো একটু দেখো। আচ্ছা, তোমাকে আমি একটু বলে নিই, তুমি যখন অঙ্ক করবা, অঙ্ক করার আগেই তোমাকে ডিসাইড করতে হবে যে অঙ্কটা তুমি অ্যাটেম্প্ট করবা কি করবা না, ঠিক আছে? তোমার যদি মনে হয় যে তুমি অঙ্কটা পারবা না, জাস্ট স্কিপ করে যাও, কারণ প্রচুর অঙ্ক আছে, তুমি সবগুলো অঙ্ক এমনিতেও করতে পারবা না, সময় তোমাকে সময় তুমি পাবা না, ঠিক আছে? তো ফার্স্ট চিন্তা হচ্ছে অঙ্কটা আমি পারি কি পারি না। যদি না পারো বাদ দাও, ওটা নিয়ে চিন্তা করার দরকারই নেই, ওটা নিয়ে সময় নষ্ট করার দরকার নেই। এবার যদি তুমি পারো, এবার তোমাকে চিন্তা করতে হবে অঙ্কটা করতে আমার কতটুকু সময় লাগবে। আমার যদি বেশি সময় লাগে তাহলে অঙ্কটা তুমি পরে করার জন্য রেখে দাও। আর যদি মনে হয়েছে না অঙ্কটা করার জন্য আমার খুব বেশি সময় লাগবে না, আমি খুব অল্প সময়ের ভিতরে করতে পারবো, তাহলে অঙ্কটা তুমি অ্যাটেম্প্ট করো। তো এটা হচ্ছে ফার্স্ট স্টেজ। ফার্স্ট অ্যাটেম্পটে তুমি যে অঙ্কগুলো করতে কম সময় লাগে সেগুলো তুমি অ্যাটেম্প্ট করবা, আর যেগুলো করতে তোমার বেশি সময় লাগে সেগুলো তুমি পরে করার জন্য রেখে দিবা। তো যাই হোক, এই অঙ্কটা ক্যালকুলেটরই হয়ে যাবে। সো ক্যালকুলেটরে যেহেতু হয়ে যাবে, আমরা এন এর এমন ভ্যালুগুলো ধরবো যার জন্য প্রত্যেকটা ভ্যালু ডিফারেন্ট আসে। প্রত্যেকটা অপশনে 2n পাই আছে। সো 2n পাই নিয়ে তোমার চিন্তা করার দরকার নেই, তুমি সেকেন্ড যেই অ্যান্সারটা আছে সেটার দিকে তাকাও। আমি যদি n এর ভ্যালু 1 ধরি, 1 ধরলে কিন্তু 4n-1 এবং 2n+1 দুইটা সেম ভ্যালু চলে আসে। সো n এর ভ্যালু 1 ধরলে হবে না, n এর ভ্যালু 2 ধরো। তুমি যদি n এর ভ্যালু 2 ধরো, দেখো এই ভ্যালুটা কত আসে। n এর ভ্যালু 2 ধরলে এটা চলে আসতেছে তোমার 9π/2।
আচ্ছা, এইভাবে n এর ভ্যালু তুমি যদি এটা 2 ধরো, 2 ধরলে তোমার এটা চলে আসতেছে কত 7π/2, 7π/2, এটা চলে আসতেছে কত 3π/2। আমরা এই ভ্যালুগুলো অ্যাকচুয়ালি ইকুয়েশনে বসাবো, ঠিক আছে, বসে আমরা টেস্ট করব। 2 বসালে তোমার চলে আসতেছে 5π/2, এবং যদি তুমি 2 বসাও, 2 বসালে চলে আসতেছে 4 দুগুণে 8 - 1 মানে 7π/4। আচ্ছা, সো এখন অনেকগুলো ভ্যালু আমি লিখলাম, এখন এই ভ্যালুগুলা প্রত্যেকটা ইকুয়েশনে বসায় দেখতে হবে, তাই না? তুমি যদি বারবার ইকুয়েশনটা লিখতে যাও, বারবার ইকুয়েশনটা লিখতে গেলে তোমার কিন্তু এখানে অনেকটা সময় চলে যাবে। সো আমরা কি করব, একবারই একটা ইকুয়েশন লিখবো, একবারই আমরা একটা ইকুয়েশন লিখবো এবং সেই ইকুয়েশনে প্রত্যেকটা ভ্যালু বসায় আমরা চেক করব। আচ্ছা, তো এইখানে দেখো তোমার ইকুয়েশনটা তোলার নিয়মটা হচ্ছে এরকম, আমরা কি করব, ইকুয়ালের লেফটে সবগুলো ভ্যালু নিয়ে আসবো, ঠিক আছে, ইকুয়ালের লেফটে সবগুলো ভ্যালু নিয়ে এসে আমরা ক্যালকুলেটরের ভ্যালুটা বসাবো। তাহলে আমার ফার্স্ট আছে cos3x, তো তুমি লিখো cos3x, x আমি হচ্ছে আলফা চেপে এখানে x দিচ্ছি, cos3x, তারপরে আছে হাফ sin 2x, সো 0.5 sin 2x, তারপরে কি আছে 1টাকে ওই সাইডে নিয়ে যাও, তো -1 sin কিউব x টাকে ওই সাইডে নিয়ে যাও, সো মাইনাস sin x কিউব। তো সম্পূর্ণ ইকুয়েশনটা আমি ক্যালকুলেটরে তুলছি, তোলার পরে এখন আমাকে একটা একটা করে ভ্যালু বসায় দেখতে হবে, তাই না? যেহেতু ক্যালকুলেটরটা আমার ডিগ্রি মোডে আছে, তো আমি প্রত্যেকটা ভ্যালুকে ডিগ্রিতে কনভার্ট করে বসাবো। তুমি চাইলে ক্যালকুলেটরটাকে রেডিয়ান মোডে নিয়ে যেয়ে সরাসরি এই ভ্যালুগুলো বসাতে পারো, কোনো সমস্যা নেই। তো ডিগ্রিতে আমি বসাবো, চেক করব কিভাবে। এখানে দেখো ক্যালক একটা বাটন আছে, সেই ক্যালক বাটনটা চাপবো, চাপার পরে আমার কাছে জানতে চাচ্ছে যে এক্স এর ভ্যালু কতর জন্য তুমি ক্যালকুলেশনটা করতে চাও। আমি এক্স এর ভ্যালু কতর জন্য করতে চাই, 9 × π/2, তার মানে হচ্ছে 9 লং 81, 810, তাই না? এখানে তুমি লেখো 810। আচ্ছা, তো দেখো 810 যদি আমি বসাই, যেহেতু আমি সম্পূর্ণ জিনিসটাকে ওই সাইডে নিয়ে গেছি, সো আমার ইকুয়াল কত আসা উচিত, 0 আসা উচিত, বাট আমার আসছে কত, আসছে হচ্ছে -2। দ্যাট মিনস দিস ইজ নট দ্য কারেক্ট অ্যান্সার, এটা কারেক্ট অ্যান্সার না। এরপরে দেখো আমরা 7π/2 বসা চেক করবো, তো আবার ক্যালক কত, 7π/2 মানে হচ্ছে 7 লং 63, 630, তাই না? 630, এইভাবে বসা তুমি চেক করো, দেখো আমাদের 0 চলে আসছে, 0 চলে আসছে, তার মানে এইটা হচ্ছে কি আমার সঠিক উত্তর, ঠিক আছে? আচ্ছা, তো বাকি অপশনগুলা তুমি চাইলে চেক করতে পারো, অ্যাকচুয়ালি চেক করা উচিত। বাকি অপশন তুমি যদি এইটা চেক করো, এইটা চেক করলে এটার জন্য তোমার 0 চলে আসে, মানে অ্যাকচুয়ালি এইটার জন্য তোমার 0 আসতেছে, n এর ভ্যালু 2 এর জন্য, n = 2 এর জন্য তোমার এইটা 0 আসবে, এইটা 0 আসবে, বাকিগুলা 0 আসবে না, সো বাকিগুলা বাদ। এখন প্রশ্ন হচ্ছে এইটা আর এইটার ভিতরে কিভাবে চুজ করবা। চুজ করবা হচ্ছে তোমাকে n এর আরেকটা ভ্যালু বসায় দেখতে হবে। তুমি n এর আরেকটা ভ্যালু যদি এখানে বসাও, সাপোজ 3 যদি বসাও, 3 বসালে এটা তোমার 0 আসবে, 3 বসালে এটা 0 আসবে না। তো এইভাবে আমরা ত্রিকোণমিতির অঙ্কগুলো অপশন টেস্টের সাহায্যে খুব ইজিলি করতে পারি। ক্যালকুলেটর একটু ফাস্ট হতে হবে, ঠিক আছে? অঙ্ক করার চাইতে ক্যালকুলেটর তোমাকে একটু যদি ফাস্ট হও, ক্যালকুলেটর তোমাকে অনেকটা হেল্প করবে। আচ্ছা, এটা গেল হচ্ছে কি অপশন টেস্ট। এবার আসো তুমি এই অঙ্কটা নরমালি কিভাবে করবা। নরমালি তুমি এভাবে করো, এটাকে তুমি এভাবে লিখতে পারো, cos3x - sin3x, this is equals to 1 plus half sin 2x। half sin 2x মানে কত, sin x plus sin x into cos x, তাই না? কারণ sin 2x মানে হচ্ছে 2 sin x cos x, 2 আর হাফ ক্যান্সেল হয়ে গেছে। এরপরে বাকিটা সহজ, এটা a কিউব - b কিউবের ফর্মুলা ফেলবা এবং এই জিনিসটাকে ওই সাইডে নিয়ে যে আরেকবার কমন যাবে, কমন যে তুমি এইভাবে চাইলে অঙ্কটা করতে পারো। এটা হচ্ছে গিয়ে তোমার রিটেনে করার জন্য, আর এমসিকিউ আসলে আমরা অপশন টেস্ট করব। ওকে, সো 2 নাম্বার প্রশ্নটা দেখো, এ হচ্ছে একটা 2/2 ম্যাট্রিক্স দেয়া আছে, একটা পলিনোমিয়াল দেয়া আছে x² + kx + 5, যদি fa মানে হচ্ছে এই পলিনোমিয়ালটাতে তুমি যদি a ম্যাট্রিক্সটা বসাও, তাহলে একটা শূন্য ম্যাট্রিক্স আসবে বা নাল ম্যাট্রিক্স আসবে। বলছে যে k এর মান কত। তুমি অঙ্কটা কয়েকভাবে করতে পারো, ঠিক আছে? অঙ্কটা তুমি 2 ভাবে করতে পারো। একটা তো হচ্ছে গিয়ে বাংলা মেথড। বাংলা মেথডটা হচ্ছে এই যে তুমি এই যে এখানে যে পলিনোমিয়ালটা আছে, পলিনোমিয়ালে x এর জায়গায় তুমি a ম্যাট্রিক্সটা বসাও, ইকুয়াল 0 ধরো, 0 ধরে সলভ করলে তোমার k এর একটা ইকুয়েশন আসবে, বা মানে একটা দুই সাইডে দুইটা ম্যাট্রিক্স আসবে। তুমি যদি এই সাইডে a ম্যাট্রিক্সটা বসাও, আরেক সাইডে শূন্য ম্যাট্রিক্স, তো দুই সাইডে দুইটা ম্যাট্রিক্স আসবে, ক্যালকুলেশন করলে
পরবর্তীতে ওখান থেকে তুমি সলভ করে কে এর ভ্যালু পাবা। এটা হচ্ছে কি একটা মেথড। আরেকটা যেটা মেথড সেটা হচ্ছে গিয়ে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন দিয়ে অঙ্কটা খুব সহজে করা যায়। এই অঙ্কটা তুমি যদি মানে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনের মেথডটা তুমি যদি জানো, ঠিক আছে, অঙ্কটা করতে তোমার সর্বোচ্চ 5 সেকেন্ড বা 10 সেকেন্ড সময় লাগবে। 5 থেকে 10 সেকেন্ডের ভিতরে অঙ্কটা আমরা সমাধান করতে পারবো। তো ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন জিনিসটা কি এটা তোমাকে একটু বুঝতে হবে। ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা হচ্ছে এই যে মনে করো যে এই ইকুয়েশনটাতে যদি fx = 0 তে a বসালে fa = 0 হয়, তবে কোন একটা পলিনোমিয়াল, সেই পলিনোমিয়ালটাতে তুমি এ ম্যাট্রিক্সটা বসায় দেবা, ঠিক আছে। এ অবশ্যই একটা স্কয়ার ম্যাট্রিক্স হতে হবে। এ ম্যাট্রিক্সটা বসাবা, বসাইলে তুমি যদি শূন্য ম্যাট্রিক্স বা নাল ম্যাট্রিক্স পাও, তাহলে তোমার ওই পলিনোমিয়াল = 0 যেটা, এটা = 0, এটাকে তুমি একটা ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন বলবা, ঠিক আছে। আচ্ছা, তো জিনিসটা হচ্ছে এরকম, যে কোনো ম্যাট্রিক্সের ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা হচ্ছে এরকম, a মাইনাস xi, যেখানে a ম্যাট্রিক্সটা তো তোমাকে দেয়া থাকবে এবং x হচ্ছে গিয়ে একটা ভ্যারিয়েবল, i হচ্ছে গিয়ে তোমার অভেদক ম্যাট্রিক্স। এই সম্পূর্ণ জিনিসটার দেখো দুই সাইডে দুইটা ডিটারমিনেন্ট দেয়া আছে বা নির্ণায়ক, ঠিক আছে। সো নির্ণায়ক = 0 ধরে তুমি যদি সমাধান করো, যে ইকুয়েশনটা পাবা সেইটাই হচ্ছে ওই প্রদত্ত ম্যাট্রিক্সটার ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। তাহলে আমাদের a ম্যাট্রিক্সটা দেয়া ছিল, রাইট। a ম্যাট্রিক্সটা কি, আগে আমি a xi এই জিনিসটার ভ্যালুটা বের করি। a ম্যাট্রিক্সটা দেয়া ছিল, এ ম্যাট্রিক্সটা কি দেয়া ছিল, এ ম্যাট্রিক্সটা দেয়া ছিল 1 - 1 2 3। সো 1 - 1 2 3 মাইনাস xi মানে কি, xi মানে বেসিক্যালি হচ্ছে কি x0 0 x। আচ্ছা, সো এটা করলে তোমার চলে আসবে হচ্ছে গিয়ে 1 - x -1 2 আর হচ্ছে 3 - x। এখন এই ম্যাট্রিক্সটার নির্ণায়কটা বের করতে হবে, রাইট। সো এইটার নির্ণায়কটা বের করি। দেখো অঙ্কটা কিন্তু আমি চাইলে খুব ইজিলি করতে পারি, তোমাকে আমি শর্টকাট দেখাই দেবো। এটা অঙ্ক করার শর্টকাট আছে, শর্টকাটের সাহায্যে খুব ইজিলি করা যায়, ঠিক আছে। বাট তোমাকে বুঝাচ্ছি দেখে আসলে আমার টাইম লাগতেছে। তো 1 - x -1 2 3 - x, এইটার নির্ণায়ক বের করতে হবে, ঠিক আছে। এটা ছিল ম্যাট্রিক্স, করব আমরা নির্ণায়ক। এইটা = 0, এইটা সমাধান করতে হবে। তাহলে কি আসতেছে 1 - x 3 - x আর আমার আসতেছে +2। সো হিসাব নিকাশ করলে তোমার চলে আসবে x² -3x - x, তাহলে -4x + 5 = 0। এইটা হচ্ছে কি তোমার ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। এর মানে কি, এর মানে হচ্ছে যে এইটাকে তুমি যদি a দিয়ে সিদ্ধ করো, ঠিক আছে, এর মানে হচ্ছে এই ইকুয়েশনটাতে তুমি যদি a বসাও, a বসালে কি আসতেছে, a বসালে আসতেছে a² -4a + 5i = 0, ঠিক আছে। তো এইভাবে তুমি চাইলে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন বের করতে পারো। এবং এইটার সাথে আমার প্রশ্নের সম্পর্কটা কি, প্রশ্নের সম্পর্কটা এখানে যে আমার এখানে বলছিল যে কে এর ভ্যালু কত। দেখো আমরা হিসাব করে কি পাইছি, হিসাব করে আমরা পাইছি যে a² -4a + 5i = 0। তোমাকে বলছিল যে এইখানে যদি a বসাও তাহলে একটা শূন্য ম্যাট্রিক্স হবে। সো এখানে a বসালে বেসিক্যালি তো a² + ka + 5i = 0। আর আমরা ক্যালকুলেশন করে দেখছি যে k এর জায়গায় অ্যাকচুয়ালি বসতেছে কত, k এর জায়গায় অ্যাকচুয়ালি বসতেছে হচ্ছে -4।
সো কে এর ভ্যালুটা হবে কত, -4। ব্যাপারটা কি বোঝা গেছে কিনা? এটা হলো গিয়ে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনের আইডিয়া। এখন আমি শুরুতে বলছিলাম যে অঙ্কটা করতে বেসিক্যালি 4 থেকে 5 সেকেন্ড সময় লাগবে যদি তুমি শর্টকাট অ্যাপ্লাই করো। শর্টকাটটা কি? শর্টকাটটা হচ্ছে এরকম যে যে কোনো 2x2 ম্যাট্রিক্সের ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন যেটা আছে এটা হচ্ছে এরকম, a স্কয়ার মাইনাস ট্রেস অফ a তার সাথে আছে a প্লাস ডিটারমিনেন্ট অফ a তার সাথে অভেদক ম্যাট্রিক্স ইকুয়ালস টু 0। দেখো আমাদের অরিজিনাল ম্যাট্রিক্সটা কি ছিল? আমাদের অরিজিনাল ম্যাট্রিক্স এ এটা ছিল হচ্ছে গিয়ে 1 -1 1 -1 2 3 এরকম ম্যাট্রিক্স ছিল না? এটা যে কোনো একটা ম্যাট্রিক্স, ঠিক আছে? আমি বলছি কি যে কোনো 2x2 ম্যাট্রিক্স, যে কোনো 2x2 ম্যাট্রিক্সের ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা হবে a স্কয়ার মাইনাস ট্রেস অফ a মাল্টিপ্লাইড বাই a প্লাস ডিটারমিনেন্ট অফ a তার সাথে হচ্ছে গিয়ে i ইকুয়ালস টু 0। তাহলে আমাদের ট্রেস লাগতেছে। ট্রেস মানে কি? ট্রেস মানে হচ্ছে গিয়ে মুখ্য কর্ণের উপাদানগুলোর যোগফল। সো 3 আর 1 এ 4, যোগফল কত আসতেছে? 4। সো এখানে তোমার বসবে হচ্ছে -4a স্কয়ার -4a প্লাস ডিটারমিনেন্ট কত হয়? ডিটারমিনেন্ট দেখো 3 1 3 প্লাস 2 তার মানে হচ্ছে গিয়ে 5। সো ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন 2x2 ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা কিন্তু খুব ইজিলি বের করে ফেলতে পারি। এইভাবে তুমি চাইলে অঙ্কটা খুব ইজিলি করতে পারো। আচ্ছা, সো গেল এটা। আমাদের থার্ড প্রশ্ন যেটা, থার্ড প্রশ্নটা সহজ প্রশ্ন, ফার্স্টেই করা উচিত, ফার্স্ট অ্যাটেম্পটেই করতে পারবা, সহজ অঙ্ক। বলছে যে দুইটা সমান বল কোন একটা বস্তুর উপর ক্রিয়ারত, ঠিক আছে? এদের লব্ধির বর্গবল দুইটির গুণফলের কি বলতেছে? এদের লব্ধির বর্গ বল দুইটির গুণফলের 3 গুণের সমান হলে বল দ্বয়ের অন্তর্ভুক্ত কোণ কত? আছে। সো ফার্স্ট আমরা সূত্র লিখি, আমরা যা জানি সেটা আমরা লিখি। আমরা জানি যে r স্কয়ার ইকুয়ালস টু, যেহেতু বলছে সমান বল মানে হচ্ছে p স্কয়ার প্লাস 2p স্কয়ার cos আলফা। এবার কি বলছে? এবার বলছে যে লব্ধির বর্গ বল দুইটির গুণফলের 3 গুণ। তার মানে লব্ধির বর্গ r স্কয়ার, এটা হচ্ছে বলের গুণফল p ইনটু p তার 3 গুণ, তার মানে হচ্ছে 3p স্কয়ার। ওকে, এটা হচ্ছে 3p স্কয়ার। এখান থেকে যদি আমি 2p স্কয়ার কমন নিই, আমার থাকবে 1 প্লাস cos আলফা। 1 প্লাস cos আলফা মানে হচ্ছে কি 2 cos স্কয়ার আলফা ডিভাইডেড বাই 2। বোথ সাইড থেকে p স্কয়ার ক্যান্সেল আউট হয়ে যায়, আমার থাকতেছে 3 ডিভাইডেড বাই 4, এটা সমান সমান হচ্ছে গিয়ে cos স্কয়ার আলফা ডিভাইডেড বাই 2। তার মানে আমার cos আলফা ডিভাইডেড বাই 2, এটা মানে হচ্ছে গিয়ে √3 ডিভাইডেড বাই 2, যার ভ্যালু হচ্ছে কি cos 30 ডিগ্রির সমান। তাহলে আলফা বাই 2 এর ভ্যালু 30 ডিগ্রি, আলফা বাই 2 এর ভ্যালু যদি 30 ডিগ্রি হয় তাহলে আলফার ভ্যালু হবে 60 ডিগ্রি। আলফার ভ্যালু হচ্ছে 60 ডিগ্রি। সো 60 ডিগ্রি কোথায়? অপশন এ। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, তো এটা তো একবারই সহজ অঙ্ক, এটা তো খুব ইজিলি করা যাবে। নেক্সট প্রশ্ন দেখো। এটাও ক্লাস 9 10 এর কনসেপ্ট দিয়ে হয়ে যায়, খুবই সহজ অঙ্ক। জাস্ট একটা তোমাকে কি করতে হবে? সমকোণী ত্রিভুজ আঁকতে হবে। এটার মানে কি? এটার মানে হচ্ছে থিটার ভ্যালু যেটা দিছে, থিটার ভ্যালুটা হচ্ছে π/2 এর চেয়ে বড়, পাই এর চেয়ে ছোট। তার মানে হচ্ছে আমরা অ্যাঙ্গেলটা দ্বিতীয় চতুর্ভাগে আছে, দ্বিতীয় চতুর্ভাগের একটা অ্যাঙ্গেল নিয়ে আমরা কথা বলতেছি। এবার কি বলছে? বলছে যে tan sin থিটার ভ্যালু হচ্ছে 5/13, sin থিটার ভ্যালু 5/13। তোমাকে একটা সমকোণী ত্রিভুজ আঁকতে হবে। এই একটা সমকোণী ত্রিভুজ আমি আঁকলাম। এখানে আমার এই অ্যাঙ্গেলটাকে যদি আমি বলি থিটা, তাহলে যেহেতু 5/13 লম্ব বাই অতিভুজ, সো এইটা হবে 5, এইটা হবে 13 এবং পিথাগোরাসের উপপাদ্য থেকে এইটা হবে আমার 12। ঠিক আছে? এবং আমাদের এই যে ভ্যালুগুলা, সবগুলা ভ্যালু দ্বিতীয় চতুর্ভাগে নিতে হবে। তো আমরা একটু লিখি এখানে tan থিটা
সেক মাইনাস থিটা, আমরা জানি যে সেক মাইনাস থিটা এবং কস মাইনাস থিটা দুইটার ভ্যালু হচ্ছে সেক থিটা এবং কস থিটা। সেক এবং কসের সাথে মাইনাস থাকলে সেই মাইনাসটা আমরা কাউন্ট করি না। সো এখানে তোমার চলে আসবে সেক থিটা, এখানে চলে আসবে কট থিটা, এখানে চলে আসবে মাইনাস কসেক থিটা। এবার বলো ট্যান থিটার ভ্যালু, ত্রিভুজ থেকে বলো ট্যান থিটার ভ্যালু হবে লম্ব বাই ভূমি, তার মানে 5/12, তাই না? মাইনাস 5/12, মাইনাস কেন? কারণ ট্যান থিটা সেকেন্ড চতুর্ভাগে নেগেটিভ, সো আমরা নেগেটিভ ভ্যালুটা নিলাম। এরপর সেক, এটাও নেগেটিভ, সো আমরা নেগেটিভ ভ্যালু নিব। সেক থিটা মানে কি? সেক হচ্ছে কসের অপোজিট, কস মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে সেক হবে অতিভুজ বাই ভূমি। অতিভুজ বাই ভূমি 13/12, মাইনাস 13/12 কারণ দ্বিতীয় চতুর্ভাগ। ওকে, সিমিলারলি কট, কট মানে হচ্ছে ভূমি বাই লম্ব 12/5, মাইনাস 12/5 কারণ হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ। আর কসেক, কসেক কিন্তু দ্বিতীয় চতুর্ভাগে পজিটিভ, দ্বিতীয় চতুর্ভাগে পজিটিভ, যার কারণে কসেকের পজিটিভ ভ্যালু লিখতে হবে। এবং আগে থেকে এখানে একটা আছে মাইনাস, তো এখানে একটা মাইনাস, এবং কসেক হচ্ছে গিয়ে সাইনের অপোজিট, তাহলে অতিভুজ বাই লম্ব, তাই না? 13/5 পজিটিভ ভ্যালু লিখতে হবে। সো এটা হিসাব নিকাশ করো, এটা হিসাব নিকাশ করে কত আসে সেই ভ্যালুটা লেখো। এই ভ্যালুটা তোমার চলে আসবে বেসিক্যালি এইটা, অপশন বি 3/10 এটা চলে আসবে। সো 3/10 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট প্রশ্ন, এটা তো আসলে সম্পূর্ণটা তুমি ক্যালকুলেটর দিয়ে করতে পারবা। ক্যালকুলেটর হচ্ছে কি ম্যাট্রিক্স গুলো তুলতে হবে, তুলে a b * c, ক্যালকুলেটর আমি একটু করে দেখাই চট করে। আচ্ছা, সো ক্যালকুলেটর প্রথমে আমরা কি করব, আমরা মোডে যে ম্যাট্রিক্স মোডে যাব, 6 নাম্বার অপশন, 1 নাম্বার ম্যাট্রিক্স, 1 নাম্বার ম্যাট্রিক্স এটা হচ্ছে a, যার ডাইমেনশন হচ্ছে 2/2। সো 2/2 কোথায় আছে? 5। আচ্ছা, ম্যাট্রিক্সটা তুলো, 1 - 1 2 3, 1 - 1 2 3 হয়ে গেল। শিফট চেপে 4 এ গেলাম, এখানে অনেকগুলো ম্যাট্রিক্স আছে, ম্যাট্রিক্সের ডাইমেনশন আগে দিতে হবে। বি ম্যাট্রিক্সের ডাইমেনশন আমরা দেইনি, তাই না? তো 1 চেপে আমি ডাইমেনশনে গেলাম, কোন ম্যাট্রিক্স? বি ম্যাট্রিক্স। তো বি ম্যাট্রিক্স 2, ডাইমেনশন কত? দুইটারও 3টা কলাম, 2/3, 2/3 আছে 4 এ। তো 4 এ যাও, ম্যাট্রিক্সটা তুলো, 1 3 0, আর কি আছে? 2 0 1। ওকে, আবার এসি চাপলাম। এবার ম্যাট্রিক্স সি, শিফট চেপে তুমি 4 চাপো, ডাইমেনশন দাও সি এর, সি এর ডাইমেনশন কত? 3টা সারি 1টা কলাম, 3/1, 3/1 কোথায় আছে? 3/1 আছে 3 এ। ওকে, সো ম্যাট্রিক্সটা হচ্ছে 2 3 4, 2 3 4। ওকে, এবার আমাকে কি করতে হবে? শিফট চেপে ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সে তার সাথে গুণ করতে হবে, শিফট চেপে 4, ম্যাট্রিক্স বি ব্র্যাকেট ক্লোজ, তার সাথে আমার যাবে ম্যাট্রিক্স সি অর্থাৎ 5। সো আমি যদি এটা দিই, আমার অপশন চলে আসতেছে কত? অ্যানসারটা আসবে এরকম 346। এখানে সঠিক উত্তর নাই, ঠিক আছে? অপশনে সঠিক উত্তরটা নাই। সো যদি সঠিক উত্তর না থাকে তাহলে দাগানোর দরকার নেই, সঠিক উত্তর থাকলে দাগাবা, না থাকলে দাগাবা না। ওকে, সো নেক্সট আমরা দেখি নেক্সট কি অঙ্ক আছে। এই অঙ্কটা, এটা হচ্ছে কি দ্বিমাত্রিক গতির একটা অঙ্ক। বলছে যে একজন ব্যাটসম্যান একটা ক্রিকেট বলকে আঘাত করলে তার নিক্ষেপ বিন্দু থেকে 20 মিটার এবং ডি মিটার দূরত্বে অবস্থিত যথাক্রমে ডি মিটার এবং 20 মিটার উচ্চতা বিশিষ্ট দুইটা উলম্ব দেয়াল কোন রকমে অতিক্রম করে। আমাদেরকে পাল্লা দেয়া আছে, ডি এর ভ্যালু কত এটা বলতে হবে। আমি ফিগারটা একটু ড্র করে দেখাই। মনে করা যাক এইটা হচ্ছে গিয়ে আমার সেই জিনিসটা, মানে প্রাসটা। তো এইটার তোমার হচ্ছে গিয়ে দুইটা বিন্দুর উপর দিয়েও চলে গেছে, ঠিক আছে? কোন রকমে চলে গেছে, তার মানে হচ্ছে আমার যে পয়েন্ট দুইটার কথা বলতেছে সেই পয়েন্ট দুইটা কার্ভের উপরে আছে। কোন রকমে চলে গেছে মানে, যদি অনেক উপর দিয়ে যাইতো তাহলে কিন্তু কোন রকমে যাওয়া হতো না। কোন রকমে যাওয়া মানে এই যে এইখানে আমার একটা দেয়াল আছে, জাস্ট এটা টাচ করে বা এটা ছুঁয়ে চলে গেছে, তার মানে যে পয়েন্ট দুইটার কথা বলতেছে সেটা কার্ভের উপরে আছে। তো আমার 20 মিটার দূরত্বে এবং কি বলছে 20 মিটার ও ডি মিটার দূরত্বে অবস্থিত যথাক্রমে ডি মিটার এবং 20 মিটার উচ্চতা বিশিষ্ট দুটো দেয়াল দিয়ে গেছে। তার মানে
20 মিটার দূরত্বে যেটা আছে সেটার উচ্চতা হচ্ছে ডি, এবং ডি মিটার দূরত্বে যেটা আছে সেটার উচ্চতা হচ্ছে গিয়ে 20। আচ্ছা, আর এই সম্পূর্ণটা হচ্ছে 38। এটা সমাধান করে আমাদেরকে ডি এর ভ্যালুটা বলতে হবে, ঠিক আছে। আমরা যদি ইকুয়েশন লিখি, আমাদের ইকুয়েশন কি জানা আছে? আমাদের ইকুয়েশন জানা আছে y equals to x tan alpha r minus x divided by r. This is the equation. এই ইকুয়েশনে আমরা কি করব? একবার 20, d বসাবো, একবার d, 20 বসাবো, বসে আমরা সলভ করব। সো প্রথমে 20, d বসাই। 20, d বসাইলে তোমার চলে আসতেছে কত? 20, d তুমি যদি বসাও তাহলে চলে আসতেছে d equals to 20 tan alpha, সাথে থাকতেছে 38 minus 20 divided by 38। এটাকে একটু হিসাব নিকাশ করো, হিসাব নিকাশ করে কত হয়? ক্যালকুলেটরটা নিয়ে আসি একটু। সো 38 minus 20 ভাগ 38 গুণন 20, 180/19। d equals to 180/19 tan alpha। আচ্ছা, আবার এই ইকুয়েশনে কি বসাবো? d, 20 বসাবো, ঠিক আছে। d, 20 যদি বসাই তাহলে চলে আসছে 20 equals to d tan alpha, 38 minus x এর ভ্যালু হচ্ছে কি d 38। এটা হচ্ছে গিয়ে তোমার 2 নম্বর সমীকরণ। আর আগে আমরা যেটা বের করছিলাম সেটা হচ্ছে আমার 1 নম্বর সমীকরণ। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। সো 1 ভাগ 2 করতে হবে। তুমি যদি 1 ভাগ 2 করো তাহলে কি চলে আসতেছে? d divided by 20 equals to 180 divided by 19d। tan alpha ক্যান্সেল হয়ে গেছে, ঠিক আছে। দুইটা ইকুয়েশনে tan alpha ছিল, এটা ক্যান্সেল হয়ে গেছে। আচ্ছা, ক্যান্সেল যদি হয়ে যায় আর কি আছে? আর কিছু আছে এখানে? এখানে আর কিছু নাই। তাহলে আমার যেহেতু এটা নিচে আছে, উপরে চলে যাবে 38 এবং নিচে চলে আসবে 38 minus d। d স্কয়ার 38 minus d equals to, এই তিনটা গুণ করতে হবে। সো আমি যদি গুণ করি 180 গুণন 20 গুণন 38, 136, 800। এই পর্যন্ত আমরা করলাম, ঠিক আছে। এটা হচ্ছে গিয়ে তোমার একটা ইকুয়েশন। এই ইকুয়েশন থেকে d এর ভ্যালুটা তোমাকে বলতে হবে, ঠিক আছে। আচ্ছা, সো আমরা যেটা করব, আমরা ইকুয়েশন সমাধানে যাব না, যেহেতু আমাদের অপশন দেয়াই আছে। অপশন দেয়া আছে, আমরা সরাসরি অপশনে ভ্যালুগুলো বসে ক্যালকুলেট করব। সো তুমি যদি এই ইকুয়েশনে d এর যে ভ্যালুগুলো আছে, ভ্যালুটা বসাও, বসায় দেখো, এতটুকু জায়গায় বসায় দেখো যে তোমার কোনটার জন্য, যেহেতু এটা ত্রিঘাত সমীকরণ তোমার আর কিছু করার দরকার নেই, কমন টমন নিয়ে কিছু করার দরকার নেই। তুমি এখানে ভ্যালুগুলো বসায় ক্যালকুলেট করে দেখো যে কোন অপশনটার সাথে ম্যাচ করতেছে। তো তুমি যদি দেখো তাহলে তোমার অপশন এ, যেটা 20 এবং 30, ওইটা হচ্ছে ওই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করে, ঠিক আছে। তো 20 এবং 30 এটা হচ্ছে আমাদের কারেক্ট উত্তর। আচ্ছা, সো আমরা নেক্সট প্রশ্নে চলে যাই। sin 3x plus sin 3y equals to 3, cos 3x plus cos 3y equals to 0 হলে x এবং y এর মান কোন সম্পর্কটি সঠিক, এটা আমাদেরকে বলতে হবে। দেখো, অঙ্কটা প্রশ্নটাই ভুল আছে, ঠিক আছে। প্রশ্নটা ভুল এই কারণে আছে, কারণ দেখো তোমার sin 3x তুমি যদি ম্যাক্সিমাম ভ্যালু নিয়েও চিন্তা করো তাহলে sin 3x এর ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 1। সিমিলারলি sin 3y যেটা আছে ওইটার ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে গিয়ে 1। সো তুমি যদি দুইটাও ম্যাক্সিমাম ভ্যালু যোগ করো তাহলে তোমার sin 3x plus sin 3y এটার ম্যাক্সিমাম ভ্যালুটা 2 এর বেশি কখনো হবে না। বাট আমাদের বলা আছে যে এই জিনিসটা ইকুয়ালস টু 3। তার মানে এখানে বেসিক্যালি কোন অপশনটাই সঠিক না, ঠিক আছে। অঙ্ক করলে অ্যাকচুয়ালি তোমার একটা সঠিক উত্তর আসে, বাট তুমি প্রশ্নটা হচ্ছে কি একটু মানে ঝামেলা আছে,
তোমার এক্স বা ওয়াই এর কোনো সম্পর্কের জন্যই এই ইকুয়েশনটা কখনো 3 এর সমান হতে পারবে না। বাট তারপর তুমি যদি অঙ্ক করো, অঙ্ক করলে তুমি যদি দেখো sin ax প্লাস sin ay ইকুয়ালস টু এটা যদি k হয় এবং cos ax প্লাস cos ay এটা ইকুয়ালস টু যদি 0 হয়, এই দুটো ইকুয়েশন সলভ করলে তোমার x প্লাস y এই জিনিসটার ভ্যালু আসে পাই ডিভাইডেড বাই a। কাইন্ড অফ শর্টকাট, ঠিক আছে। তো এখানে দেখো আমার a এর ভ্যালু কত, এর ভ্যালু হচ্ছে 3, সো 3 যদি হয় তাহলে x প্লাস y এটা চলে আসবে পাই বাই 3। তুমি যদি অঙ্ক করে দেখো তাহলে x প্লাস y এটার ভ্যালুটা চলে আসবে পাই বাই 3, ঠিক আছে। সো অপশনে আছে এই জন্য আমরা দাগাইলাম, বাট এখানে কোনো অপশনই অ্যাকচুয়ালি দুইটা ইকুয়েশনকে স্যাটিসফাই করবে না। ওকে, সো নেক্সট প্রশ্নটা দেখি আমরা। এখানে উৎকেন্দ্রিকতা দেওয়া আছে, উৎকেন্দ্রিকতা দেওয়া আছে, একটা পরাবৃত্তের উপরস্থ উপবৃত্তের উপরস্থ একটা বিন্দু দেওয়া আছে। আমাদেরকে বলছে যে উপবৃত্তের সমীকরণ কত। সমীকরণ আমাদেরকে দেয়া আছে, তো সমীকরণ যেহেতু আমাদেরকে দেয়া আছে আমরা সমীকরণ বের করতে যাব না। মানে তুমি যদি অ্যাকচুয়ালি সমাধান করে সমীকরণ বের করতে চাও তাহলে তো তোমার সময় বেশি লাগবে। তো সময় বেশি লাগানো যাবে না, আমরা কি করব প্রত্যেকটা ইকুয়েশনের জন্য উৎকেন্দ্রিকতা বের করব, ঠিক আছে। উৎকেন্দ্রিকতা বের করে আমরা দেখব যে কোনটার উৎকেন্দ্রিকতা 4/5 আসে। তো তোমরা জানো যে উৎকেন্দ্রিকতা সূত্র হচ্ছে e স্কয়ার সমান সমান 1 মাইনাস কি b স্কয়ার বাই a স্কয়ার, ঠিক আছে। আমার লাগবে কত, আমার লাগবে হচ্ছে যেহেতু এটা 4/5 e স্কয়ার বলছে তাহলে আমার লাগবে হচ্ছে 16/25। তাহলে এই যে ভ্যালুগুলা, এই ভ্যালুগুলা এটাই তো a স্কয়ার এটাই তো b স্কয়ার, তাই না। আমরা চট করে একটু করে দেখি, ঠিক আছে। 1 মাইনাস 9/49 কত হয়, চট করে আমরা একটু করে দেখি। 1 মাইনাস 9/49 এটা চলে আসতেছে ই স্কয়ারের ভ্যালু চলে আসতেছে হচ্ছে কি আমার 40/49। সো এটা হবে না। নেক্সট আমরা এটা যদি দেখি 1 মাইনাস 49/9 কত আসে, নেগেটিভ ভ্যালু চলে আসতেছে, এটাও হবে না। এটা যদি দেখো তুমি তাহলে তোমার কত আসবে বলো তো, 1 মাইনাস বি স্কয়ারের ভ্যালু কত, বি স্কয়ারের ভ্যালু হচ্ছে 174/25 আর এ স্কয়ারের ভ্যালু হচ্ছে 174/9টা নিচে চলে যাবে, তো 174/9। সেটা একটু হিসাব নিকাশ করো কত আসে। 174 কাটা গেল 9/25, তাহলে এইটা তোমার আসতেছে হচ্ছে 16/25। সো এইটা হচ্ছে কি তোমার সঠিক উত্তর, কারণ এই ইকুয়েশনের উৎকেন্দ্রিকতা তোমার 4/5 আসবে। আমাদের আরেকটা কাজ করতে হবে, শুধু উৎকেন্দ্রিকতা ম্যাচ করলে হবে না, এমনও হতে পারে যে নিচে হয়তো যে আমরা হয়তো উৎকেন্দ্রিকতা 16/25 পেতেও পারি, ঠিক আছে, 16/25 চলে আসতে পারে। সেই জন্য আমরা আরেকটা কাজ করব, আমাদেরকে যে বিন্দুটা দেয়া আছে বিন্দুটাও আমরা একবার এখানে বসায় চেক করব যে বিন্দুটা অ্যাকচুয়ালি কার্ভের উপরস্থ কিনা। সো এইভাবে আমরা অঙ্ক না করে অপশন টেস্টের মাধ্যমে খুব স্বল্প সময়ে এই জিনিসগুলো পাস করতে পারি, ঠিক আছে। আর তুমি অঙ্কটা কিভাবে করতে চাও, অঙ্কটা যদি তুমি রিয়েলি করতে চাইতে তাহলে কিভাবে করতা, দেখো তোমার ইকুয়েশন হতো এরকম x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়ালস টু 1। সো তুমি কি করতা 7/3 √5 এটা দিয়ে ওটাকে সিদ্ধ করো একবার। তো সিদ্ধ করলে তোমার 7/3 হোল স্কয়ার a স্কয়ার প্লাস এখান থেকে একটা ইকুয়েশন আসবে a স্কয়ার b স্কয়ারের একটা ইকুয়েশন আসবে, এবং তোমার জানা আছে যে e স্কয়ার সমান সমান 1 মাইনাস b স্কয়ার বাই a স্কয়ার, এখান থেকে তোমার আরেকটা ইকুয়েশন আসবে। এই দুটো ইকুয়েশন তুমি সমাধান করলে a স্কয়ার এবং b স্কয়ারের ভ্যালু পাবে। এইভাবে তুমি ইকুয়েশনটা চাইলে বের করতে পারো, বাট অপশন টেস্ট ইজ বেটার, ঠিক আছে। আচ্ছা এখানে দেখো এটা কি বলছে, দুইটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে, ওইটা ইকুয়ালস টু 0 এবং এইটা ইকুয়ালস টু 0। বৃত্ত দুইটার সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে, বৃত্ত দুইটার সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। সাধারণ জ্যা কিভাবে পাওয়া যায়, দুইটা বৃত্তের সমীকরণ তুমি যদি জাস্ট বিয়োগ করে দাও, বিয়োগ করে দিলে কিন্তু ওদের সাধারণ জ্যায়ের সমীকরণটা চলে আসবে, গিভেন দ্যাট বৃত্ত দুইটার সমীকরণে এক্স স্কয়ার এবং ওয়াই স্কয়ারের সহগ সমান। সহগ সমান হলে কি হবে, এক্স স্কয়ার ওয়াই স্কয়ার ক্যান্সেল হয়ে যাবে, বাকি যে প্রশ্নটা থাকবে সেটা হবে একটা সরলরেখা সমীকরণ,
এবং সেই সরলরেখা সমীকরণটাই হবে ওদের সাধারণ জ্যা। এখানে আরো কথা থাকে, বৃত্ত দুটিকে পরস্পরচ্ছেদী হতে হবে বা পরস্পর ছেদ করতে হবে। সাপোজ এখানে একটা বৃত্ত, এখানে একটা বৃত্ত, ওদের ইকুয়েশন তুমি বিয়োগ করে দিলা, বিয়োগ করে দিলে সরলরেখা সমীকরণ আসবে, বাট সেই সরলরেখা সমীকরণটা কিন্তু তোমার কি হবে না, সাধারণ জ্যা হবে না। সো সাধারণ জ্যা থাকার কন্ডিশন আছে। সাধারণ জ্যা থাকার শর্তটা হচ্ছে এরকম, তোমার এইটার চেয়ে হতে হবে C1 C2 কে বড় এবং R1 প্লাস R2 এর চেয়ে ছোট। মানে ব্যাসার্ধের যোগফলের চেয়ে কেন্দ্রের দূরত্ব ছোট হতে হবে এবং ব্যাসার্ধের বিয়োগফলের চেয়ে কেন্দ্রের দূরত্ব বড় হতে হবে, তাহলে আসলে বৃত্ত দুইটা পরস্পরচ্ছেদী হয় এবং পরস্পরচ্ছেদী হইলেই শুধুমাত্র সাধারণ জ্যা থাকে। সো আমরা ধরে নিলাম যে সাধারণ জ্যা আছে, ঠিক আছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে অঙ্কগুলোর ক্ষেত্রে সাধারণ জ্যা থাকে, ঠিক আছে, আমরা ধরে নিলাম যে সাধারণ জ্যা আছে। তো যদি সাধারণ জ্যা থাকে তাহলে তার সমীকরণটা কি হবে, সাধারণ জ্যার সমীকরণ যেহেতু সহগ সমান করাই আছে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ক্যান্সেল আউট হয়ে যাবে, আমাদের এখানে থাকতেছে -2x প্লাস 3x, তার মানে শুধু x, আচ্ছা, প্লাস 4y মাইনাস 5y, তার মানে হচ্ছে কি -y, এবং আমার আছে 0 -2, তার মানে হচ্ছে কি -2 ইকুয়ালস টু 0। সো সাধারণ জ্যার সমীকরণটা আমরা বের করে ফেললাম। আমাদের সাধারণ জ্যার সমীকরণ লাগবে না, সাধারণ জ্যার দৈর্ঘ্য লাগবে। এটা যে কোনো একটা বৃত্ত, ধরা যাক আমি একটা বৃত্ত আঁকলাম, ধরা যাক এটা হচ্ছে সেই একটা বৃত্তের আমার হচ্ছে গিয়ে সাধারণ জ্যা, ঠিক আছে। সো এইটা যেহেতু বৃত্ত, এটার অবভিয়াসলি কেন্দ্র আছে, কেন্দ্র থাকলে তার ব্যাসার্ধ অবভিয়াসলি থাকবে, কেন্দ্র আছে ব্যাসার্ধ আছে, কেন্দ্রটা আমরা বের করে নিই। আমরা যে কোনো একটা বৃত্ত নিয়ে কাজ করি, আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x প্লাস 4y এটা নিয়ে কাজ করব। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x প্লাস 4y ইকুয়ালস টু 0 এটা নিয়ে কাজ করব, ঠিক আছে। সরি, তো এটা কেন্দ্র কত, এটার কেন্দ্র হচ্ছে 1, -2, ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ হচ্ছে √1 স্কোয়ার 2 স্কোয়ার -0, তার মানে হচ্ছে কি √5, তাই না, √5, সো এইটুক হচ্ছে √5। আচ্ছা, এই সরলরেখা সমীকরণটা তো আমার জানা আছে, সরলরেখা সমীকরণটা কত, সরলরেখা সমীকরণটা আমি মাত্রই বের করলাম, সেটা হচ্ছে x - y - 2, x - y - 2 ইকুয়ালস টু 0। আমরা কাজ করতে পারি, আমরা বিন্দু থেকে এই রেখার লম্ব দূরত্ব কিন্তু বের করতে পারি। বিন্দু থেকে রেখার লম্ব দূরত্ব বের করতে গেলে কি করতে হয়, বিন্দু দিয়ে রেখাটাকে সিদ্ধ করতে হয় 1 + 2 - 2 ডিভাইডেড বাই x এর সহগের বর্গ এবং y এর সহগের বর্গের সমষ্টি, তাই না, আর বর্গমূল। সো 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার, হিসাব নিকাশ করলে কত আসে, নিচে আসে √2, উপরে চলে আসে 1। আচ্ছা, তার মানে এই যে দূরত্বটুকু, এই দূরত্বটুকু হচ্ছে 1/√2। সো আমরা এইখানে এই ট্রায়াঙ্গেলটাতে পিথাগোরাসের থিওরেম অ্যাপ্লাই করতে পারি। সাপোজ এই দূরত্বটা হচ্ছে গিয়ে d, তাহলে আমরা কি লিখতে পারি, d স্কয়ার প্লাস 1/√2 হোল স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে গিয়ে √5 হোল স্কয়ার। তাহলে d স্কয়ারের ভ্যালু আসবে আমার 5 - ½ 5 - ½ মানে হচ্ছে 9/2। তাহলে d এর ভ্যালু কত হবে, d যেহেতু একটা দূরত্ব, শুধু পজিটিভ ভ্যালুটা নিব, 3/√2। সম্পূর্ণ জ্যায়ের দৈর্ঘ্যটা কত হবে, সম্পূর্ণ জ্যায়ের দৈর্ঘ্যটা হবে d এর দ্বিগুণ। সো d এর দ্বিগুণ যদি হয় সম্পূর্ণ জ্যায়ের দৈর্ঘ্যটা, তাহলে আমার 2d এর ভ্যালু লাগবে। তাহলে 2d এটা সমান সমান হবে 3/√2, তার সাথে গুণ করতে হবে 2, দ্যাট মিন্স 3√2। সো 3√2 ইজ দ্য অ্যান্সার, এন্ড 3√2 কোথায় আছে, অপশন এ তে আছে, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো কারো কোনো জিজ্ঞাসা আছে কিনা, জিজ্ঞাসা থাকলে প্রশ্নে কমেন্ট করতে পারবা, ঠিক আছে। আচ্ছা, আমরা পরের প্রশ্ন দেখি। x অক্ষকে 4,0 বিন্দুতে স্পর্শ করে এবং y অক্ষ থেকে 6 একক দৈর্ঘ্যের যে একটা খণ্ডন করছে, এরকম একটা বৃত্তের সমীকরণ। খুবই সহজ অঙ্ক, কমন অঙ্ক, বইয়ের অঙ্ক, সেটা সবারই পারা উচিত।
কিরকম হবে, এক্স অক্ষকে স্পর্শ করছে 4 এক্স অক্ষকে স্পর্শ করছে 4 আচ্ছা এরকম একটা বৃত্ত যেটা আচ্ছা এরকম একটা বৃত্ত, ঠিক আছে। এইখানে যে বিন্দুটা, এই বিন্দুটা হচ্ছে 4,0, বিন্দুটা হচ্ছে 4,0 এবং এই যে জ্যাটা খণ্ডন করছে এই জ্যায়ের দৈর্ঘ্য হচ্ছে গিয়ে 6। আচ্ছা, সো সাপোজ এটা হচ্ছে গিয়ে বৃত্তের কেন্দ্র। এটা যদি বৃত্তের কেন্দ্র হয় তাহলে কেন্দ্র থেকে তুমি জ্যায়ের উপর লম্ব আঁকতে পারো, কেন্দ্র থেকে জ্যায়ের উপর অঙ্কিত লম্ব জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। যদি জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, সম্পূর্ণ দৈর্ঘ্যটা ছিল 6, তাহলে এই দৈর্ঘ্যটা হবে 3, এই দৈর্ঘ্যটা হবে 3 এবং উপরের অংশটা হবে 3। এই বিন্দুটার স্থানাঙ্ক তুমি জানো, এটা হচ্ছে 4,0। সো এটা যদি 4,0 হয় তার মানে এই বিন্দুটা, এই দূরত্বটা হচ্ছে 4, তার মানে এই দূরত্বটা হচ্ছে গিয়ে 4। এখান থেকে পরিধিস্থ এই বিন্দুটা তুমি যদি সংযোগ করে দাও তাহলে একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হচ্ছে, যেহেতু তুমি লম্ব আঁকছিলা। তো এইখান থেকে তুমি বলতে পারো যে তোমার বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে গিয়ে 5। বৃত্তের ব্যাসার্ধ যদি 5 হয়, কেন্দ্র থেকে তুমি এইটার উপর একটা লম্ব আঁকতে পারো এবং এই দূরত্বটাও হবে 5, যেহেতু এটাও একটা বৃত্তের ব্যাসার্ধ, ঠিক আছে। সো এখন দেখো, তুমি ওয়াই অক্ষ থেকে দূরত্ব জানো, এক্স অক্ষ থেকে দূরত্ব জানো, দ্যাট মিনস তুমি কেন্দ্র জানো এবং কেন্দ্রের স্থানাঙ্ক হবে 4,5। কেন্দ্র জানো, ব্যাসার্ধ জানো, বৃত্তের সমীকরণ তো বের করাই যাবে। মজার ব্যাপার হচ্ছে সেম বৃত্ত নিচেও একটা হবে, ঠিক আছে না, নিচেও একটা হবে, তাই না। এবং সেটা ক্ষেত্রে কেন্দ্র কত হবে, সেটা ক্ষেত্রে কেন্দ্র হবে 4,-5, যেহেতু ওয়াই এক্স অক্ষের নিচে, তাহলে 4,-5। আচ্ছা, সো তোমার সমীকরণটা হবে এরকম, এক্স মাইনাস 4 হোল স্কোয়ার প্লাস ওয়াই প্লাস মাইনাস 5 হোল স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার। আর কত, আর হচ্ছে 5 স্কোয়ার। এটা যদি তুমি সলভ করো, সলভ করলে তোমার -8x মানে প্লাস মাইনাস 10 হয়ে আসবে। অপশন সি হবে সঠিক উত্তর। এ ধরনের অঙ্ক তোমরা মানে এইচএসসি তে প্রচুর করেছো, তো এগুলোতে সমস্যা হওয়ার কথা না। আচ্ছা, এখানে একটা অঙ্ক আছে। এই অঙ্কটা হচ্ছে কি তোমার কি বলবো এটারে, রিলেটিভ ভেলোসিটির যে অঙ্ক সেরকম। কি বলছে, দুইটা বিপরীতমুখী ট্রেন এ ও বি একে অপরকে অতিক্রম করে। দুইটা ট্রেন বিপরীতমুখী একে অপরকে অতিক্রম করতেছে। একটার দৈর্ঘ্য, এ এর দৈর্ঘ্য হচ্ছে 100 মিটার এবং বি এর দৈর্ঘ্য হচ্ছে 75 মিটার। সো এইটা একটা ট্রেন 100 মিটার এবং মনে করো এটা 75 মিটার, এটা যাচ্ছে এদিকে, এটা যাচ্ছে এদিকে। সো বিপরীতমুখী, যদি বিপরীতমুখী হয় তোমরা জানো যে বিপরীতমুখী হলে কি হয়, রিলেটিভ ভেলোসিটি যোগ হয়, তাই না। যখন দুইটা জিনিস ক্রস করে, বিপরীত মুখ থেকে আসে, তখন রিলেটিভ ভেলোসিটি যোগ হবে এবং যদি সেম ডিরেকশনে যায়, সেম ডিরেকশনে গেলে রিলেটিভ ভেলোসিটি বিয়োগ হবে। যদি দুইটা ট্রেন সেম ভেলোসিটিতে যাইতো, সাপোজ একটা হচ্ছে 100 আর একটা 60 কিলোমিটার বেগে চলতেছে, তাহলে দুইটা সেম বেগে গেলে, সরি সেম ডিরেকশনে গেলে ওদের রিলেটিভ ভেলোসিটি তো 100 - 60। আর যদি বিপরীত দিক থেকে আসে তাহলে হবে 100 + 60। তাহলে এখানে আমাদের কি বলছে, 100 মিটারের যেই ট্রেনটা, সেটা বেসিক্যালি আদি বেগ আছে এবং ত্বরণ আছে, তার মানে সে ত্বরণে গেছে। ভি হচ্ছে গিয়ে তোমার 8.5 মিটার পার সেকেন্ড এবং এ হচ্ছে গিয়ে কত, 0.1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবং যেটা 75 মিটার পার সেকেন্ড, সরি যেটার দৈর্ঘ্য হচ্ছে 75 মিটার, সেটা সুষম বেগে চলতেছে, সেটা সুষম বেগে চলতেছে এবং সেটার বেগ হচ্ছে গিয়ে কত, 6.5 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। তো যেহেতু বিপরীত মুখে চলতেছে, বিপরীত মুখে চললে আমার বেগ কত হবে, আপেক্ষিক বেগ কত হবে, আপেক্ষিক বেগটা হবে তোমার 8.5 + 6.5, দুইটা মিলে চলে আসতেছে 15 মিটার পার সেকেন্ড। সো 15 মিটার পার সেকেন্ড বেগ। যখন তারা ক্রস করবে, ক্রস করলে তাদেরকে টোটাল কতটুকু ডিস্টেন্স অতিক্রম করতে হবে। ক্রস করা মানে কি, ক্রস করা মানে হচ্ছে গিয়ে এরকম একটা সিচুয়েশনে চলে যাওয়া, এইটার যে লাস্ট পয়েন্ট সেইটা এবং এইটার যে লাস্ট পয়েন্ট, মানে মোট কথা কোথায় দেখাই, আমরা টাইম কাউন্ট শুরু করব কখন, টাইম কাউন্ট শুরু করব হচ্ছে গিয়ে
যখন দুইটা একই জায়গায় আঁকা ঠিক হলো না তাহলে তো অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, তাই না? আমরা টাইম কাউন্ট শুরু করব এই সময় যখন জাস্ট ওদের সামনের মাথাটা প্যারালালে চলে আসছে, একটার সাথে একটা প্যারালালে চলে আসছে। এবং টাইম কাউন্ট শেষ হবে কখন? টাইম কাউন্ট শেষ হবে যখন 75-এর লাস্ট মাথাটা চলে আসবে এখানে এবং 100-এর লাস্ট মাথাটা চলে যাবে কোথায়? এই 75-এর লাস্টে, তাই না? দুইটাই তো দুইটাকে অতিক্রম করবে। তো দেখা যাচ্ছে আমাদেরকে টোটাল এতটুকু ডিস্টেন্স অতিক্রম করতে হবে এবং এই ডিস্টেন্সটা হচ্ছে কত? 175 মিটার। সো আমাদের অতিক্রম করতে হবে 175 মিটার। আপেক্ষিক বেগ হচ্ছে কত? আপেক্ষিক বেগ হচ্ছে 15। একটা ত্বরণে গেছে, একটা মন্দনে গেছে, দুইটা ইকুয়েশন লিখলেই হয়ে যাবে। দুইটা ইকুয়েশন আমরা লিখি একটু। সো প্রথমটার ক্ষেত্রে কি? প্রথমটার ক্ষেত্রে জিনিসটা হবে এরকম, আমরা জানি যে s ইকুয়ালস টু কত? s ইকুয়ালস টু ut প্লাস হাফ at স্কয়ার, তাই না? সো 175 দিস উইল বি ইকুয়ালস টু 15t প্লাস হাফ। আচ্ছা, প্রথম দুইটা তো, প্রথমবার দুইটা দ্বিতীয়, এটা তো আলাদাভাবে হিসাব আমাদের করতে হবে না। কারণ কি? কারণ হচ্ছে আমরা তো আসলে আপেক্ষিক বেগ নিয়ে কাজ করতেছি। আপেক্ষিক বেগ নিয়ে কাজ করলে দুইটার মিলিত বেগ আমরা কাউন্ট করতেছি এবং দুইটা কতটুকু দূরত্ব অতিক্রম করছে সেটা আমরা দেখতেছি। সো এখানে আসলে দুইটা আলাদাভাবে কাউন্ট করতে হবে না, তাই না? আচ্ছা, এর ভ্যালু কত? এর ভ্যালু হচ্ছে 0.1 টি স্কয়ার। এটা হিসাব নিকাশ করলেই টি এর ভ্যালুটা চলে আসবে। টি এর ভ্যালু চলে আসবে। এটাও চাইলে আমরা ক্যালকুলেটরে করতে পারি। ক্যালকুলেটর আমরা করে ফেলি একটু। আচ্ছা, সো আমরা কি করব? আমরা ইকুয়েশন মোডে যাব, রাইট? মোড দিয়ে হচ্ছে ইকুয়েশন কোথায়? 5 নম্বরে আছে 2 ডিগ্রি পলিনোমিয়াল, 2 ডিগ্রি। সো 2 দিলাম। আমাদের টি স্কয়ারের সহগ হচ্ছে কত? টি স্কয়ার সহগ হচ্ছে 0.5 গুণন 0.1, দেন বি এর সহগ মানে টি এর সহগ হচ্ছে গিয়ে 15 এবং ওটা হচ্ছে মাইনাস 175। সো হিসাব নিকাশ করলে চলে আসতেছে 11.24। আরেকটা নেগেটিভ আসতেছে, ওটা আমরা নিব না। টি এর ভ্যালু হচ্ছে 11.24 সেকেন্ড, এন্ড দ্যাট উইল বি আওয়ার অ্যান্সার। ইলেভেন পয়েন্ট টু ফোর কোথায় ছিল? অপশন ডি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। দুইটা সরলরেখা দিচ্ছে, দুইটা সরলরেখা দিয়ে বলছে এদের অন্তর্ভুক্ত কোণের সূক্ষ্ম কোণের সমদ্বিখণ্ডক বের করতে হবে। সূক্ষ্ম কোণের সমদ্বিখণ্ডক, তাহলে আমাদেরকে কি করতে হবে? a1 a2 প্লাস b1 b2 এটার চিহ্নটা বের করতে হবে। এটার চিহ্নটা আমরা একটু বের করি, ঠিক আছে? a1 মানে হচ্ছে 3, a2 মানে হচ্ছে 12। সো 3 গুণন 12 প্লাস b1 হচ্ছে 4, b2 হচ্ছে -5। 4 ইন্টু -5 কত আসে? 36 মাইনাস 20, তার মানে 16, যেটা গ্রেটার দেন 0। গ্রেটার দেন 0 মানে হচ্ছে পজিটিভ। আমাদের a1 a2 b1 b2 এর চিহ্ন যেটা, সেই চিহ্ন নিয়ে স্থূল কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ পাওয়া যাবে, ঠিক আছে? 16 আসছে, তার মানে হচ্ছে কি পজিটিভ চিহ্ন। পজিটিভ চিহ্ন নিয়ে যদি আমি কাজ করি তাহলে স্থূল কোণের সমদ্বিখণ্ডক সমীকরণ পাবো। আমাদেরকে বলছে সূক্ষ্ম কোণের সমদ্বিখণ্ডক, তার মানে আমাকে নেগেটিভ সাইন নিয়ে কাজ করতে হবে। তো নেগেটিভ সাইন কোথায়? মানে আমরা সূত্রটা লেখার সময় নেগেটিভ সাইন নিব, ঠিক আছে? 3x প্লাস 4y মাইনাস 11। ইকুয়েশনটা হবে এরকম, 3x প্লাস 4y মাইনাস 11। এইখানে নেগেটিভ সাইন নিব এবং আরেকটা সমীকরণ কি ছিল? আরেকটা সমীকরণ ছিল 12x মাইনাস 5y মাইনাস 2। আচ্ছা, নিচে কি হবে? নিচে হবে 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার, আর এখানে হবে 12 স্কয়ার প্লাস। সো এটা তো তোমরা আসলে সবাই সমাধান করতেই পারবা। এটা সমাধান যদি করো, সমাধান করলে তোমার অ্যান্সার চলে আসবে কত? এইটা চলে আসবে ই। এটা তোমরা একটু সমাধান করো, এটা সমাধান করলে সরলরেখা সমীকরণটা চলে আসবে, ঠিক আছে? এটা নিয়ে সময় নষ্ট করলাম না। নেক্সট
খুব সহজ একটা ইন্টিগ্রেশন, বাট এখানে লগ আছে। লগ বলতে আসলে 10 ভিত্তিক লগ না, ক্যালকুলাসের লগ বলতে যদি তোমাকে লগ দেয় তোমাকে বাই ডিফল্ট ই ভিত্তিক লগ ধরে নিতে হবে। এখানে যদিও বা শুধু লগ আছে, আমরা ধরে নিব এটা হচ্ছে ন্যাচারাল লগ, ঠিক আছে। বা তুমি অপশনগুলো দেখলেই বুঝতে পারবে। এখানে অপশনগুলো দেখে তুমি বলো যদি 10 ভিত্তিক লগ নিয়ে কাজ করতাম এরকম অ্যান্সার আসতো? কখনোই আসতো না। এরকম প্রত্যেকটা অ্যান্সার, যে কোনো একটা অ্যান্সার তুমি যদি পেতে চাও তোমাকে ই ভিত্তিক লগ নিয়ে কাজ করতে হবে। সো বেসিক্যালি এখানে বলতে চাচ্ছে এটা হচ্ছে ই থেকে বি dx x ln x, অঙ্কটা হচ্ছে এরকম, ঠিক আছে। সো আমি ধরি ln x এটা সমান সমান z ধরবো, ln x সমান সমান যদি z হয় তাহলে 1/x dx এটার ভ্যালু হবে dz। ভ্যারিয়েবল চেঞ্জ করতে হবে যেহেতু নির্দিষ্ট যোগজ। সো একটা হচ্ছে গিয়ে কত, আমি ধরছি z তাই না, ছিল x, ধরছি z। x এর লিমিটগুলো কি কি ছিল, b ছিল, e ছিল, এখানে b e, b বসাও, যেটা ধরছো সেখানে b বসাও, b বসালে আসতেছে ln b, আর e বসালে আসতেছে ln e, ln e এর ভ্যালু হচ্ছে 1। তাহলে অঙ্কটা হয়ে যাচ্ছে এরকম, ইন্টিগ্রেশন অফ 1 থেকে ln b dz ডিভাইডেড বাই z, মানে 1/z। 1/z এর ইন্টিগ্রেশন কত, 1/z এর ইন্টিগ্রেশন হচ্ছে ln z, এখানে লিমিট বসাতে হবে, লিমিট হচ্ছে ln b 1, তার মানে ln b মাইনাস ln 1, ln 1 এর ভ্যালু 0। অপশনে যেহেতু লগ আছে, লন নাই, সো আমরা কি করব, এটাকে log b এভাবে লিখতে পারি, and this will be the answer। কোথায় আছে, অপশন ডি তে আছে, অপশন ডি will be the correct answer। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, এটাও খুবই সহজ অঙ্ক। একটা ফাংশন ইন্টিগ্রেশন করতে হবে, এখানে dx টা উঠে নেই তাই না, dx টা লেখা হয়নি, dx আছে, x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন। একটা ফাংশন আছে সেটার ইন্টিগ্রেশন করতে হবে, লিমিট দেওয়া আছে a থেকে b, a b এর ভ্যালু আমরা জানি না, a b এর ভ্যালু বের করার জন্য আমাকে আরেকটা ইনফরমেশন দিচ্ছে, দিয়ে বলছে এই যে গ্রাফটা, ফাংশনটা x অক্ষকে দুইটা বিন্দুতে ছেদ করে, ঠিক আছে, ওই দুইটা বিন্দুই হচ্ছে a এবং b। তো যেহেতু x অক্ষকে ছেদ করে, x অক্ষকে যেই বিন্দুতে ছেদ করে সেখানে কোটির ভ্যালু কিন্তু শূন্য হয়, মানে y এর ভ্যালুটা শূন্য হবে। তো y এর ভ্যালু শূন্য ধরে, y এর ভ্যালু কোনটা, y এর ভ্যালু হচ্ছে এইটা, তার মানে এই জিনিসটার ভ্যালু শূন্য ধরে আমি ফার্স্টে আমার a এবং b এর ভ্যালু পাবো, যেটা হবে আমার আপার এবং লোয়ার লিমিট, দেন ইন্টিগ্রেশনটা আসলে খুবই সহজ একটা ফাংশন, খুবই সহজ ইন্টিগ্রেশন করা যাবে। সো এটা ইকুয়ালস টু 0 ধরি y ইকুয়ালস টু x³ মাইনাস 4x² প্লাস 4x, তাই না। y ইকুয়ালস টু 0 হলে, y ইকুয়ালস টু 0 হবে কারণ এটা x অক্ষকে ছেদ করছে, তো x³ মাইনাস 4x² প্লাস 4x ইকুয়ালস টু 0, x কমন নিলে থাকে x² মাইনাস 4x প্লাস 4 ইকুয়ালস টু 0, এটা x মাইনাস 2 হোল স্কোয়ার। তো x এর ভ্যালু তিনটা, একটা হচ্ছে 0, আর একটা হচ্ছে 2, আর একটা হচ্ছে 2। দ্যাট মিন্স তোমার হচ্ছে যেহেতু বলা আছে b গ্রেটার দেন a, b গ্রেটার দেন a বলা আছে, তার মানে b এর ভ্যালুটা আমরা ধরবো 2, a এর ভ্যালুটা আমরা ধরবো 0। তো আলটিমেটলি এই অঙ্কটা হয়ে গেল 0 থেকে 2 পর্যন্ত এই ফাংশনটার ইন্টিগ্রেশন, 0 থেকে 2 পর্যন্ত x³ মাইনাস 4x² প্লাস 4x dx, ঠিক আছে। সহজ ইন্টিগ্রেশন, বাট এত সহজ ইন্টিগ্রেশন আমরা এটা আসলে হাতে কলমে করবো না, কারণ হাতে কলমে করতে গেলে তোমাকে আবার লিমিট বসাইতে হবে, ক্যালকুলেশন করতে হবে। আমাদের কাছে ক্যালকুলেটর যেহেতু আছে, আমরা চট করে ক্যালকুলেটর অঙ্কটা করে ফেলি, ঠিক আছে। ইন্টিগ্রেশন মোড দিতে হবে, নর্মাল মোড ইন্টিগ্রেশন, কত ফাংশনটা x³ মাইনাস 4x² প্লাস 4x, ঠিক আছে, লোয়ার লিমিট 0, আপার লিমিট 2। সো অ্যান্সার চলে আসছে 4/3। 4/3 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 4/3 কোথায়, অপশন ই তে আছে, অপশন ই ইজ দ্য কারেক্ট অ্যান্সার।
যেখানে ক্যালকুলেটর ইউজ করা যায়, ঠিক আছে, ক্যালকুলেটর যেখানে ইউজ করা যায়, ক্যালকুলেটর যদি ফাস্টার হয় তাহলে ক্যালকুলেটর ইউজ করতে হবে, আর যেখানে হাতে কলমে ক্যালকুলেশন করে ফাস্টার হবে সেখানে হাতে কলমে করতে হবে। আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখো। গতিবিদ্যার অঙ্ক, তাই না? এই ধরনের অঙ্ক তোমরা ফিজিক্সে বহুবার করেছো, সহজ অঙ্ক বেসিক্যালি। কি বলছে, একটা বস্তু প্রথম অংশ আর কি 25 ফিট পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে এবং পরে 5 ফিট পার সেকেন্ড স্কোয়ার মন্দনে চলে স্থির হয়। স্থির অবস্থা থেকে 192 ফিট দূরত্ব অতিক্রম করলে গতিপথে তার সর্বোচ্চ গতিবেগ কত ছিল সেটা বের করতে হবে। এই ধরনের অঙ্ক তোমরা গ্রাফের সাহায্যে করেছো, গতিবিদ্যায় করেছো। যখন ত্বরণে চলে তখন এরকম ইকুয়েশন হয়, যখন মন্দনে চলে তখন এরকম ইকুয়েশন হয়, তাই না? সো এইখানে অ্যাকচুয়ালি এইটা হচ্ছে গিয়ে ভি। এই ফার্স্ট লাইনটার যে স্লোপ, ঢাল, সেই ঢালটাই হচ্ছে গিয়ে আমার ত্বরণ। এটা হচ্ছে অ্যাকচুয়ালি ভি ভার্সেস টি গ্রাফ। সো ভি ভার্সেস টি গ্রাফে আমার যে স্লোপ, এই স্লোপটা হচ্ছে গিয়ে কত, 25। সাপোজ এইটা যদি T1 হয়, এটা যদি T2 হয়, তাহলে তুমি কি বলতে পারো? তুমি বলতে পারো যে V ডিভাইডেড বাই T1 দিস ইজ 25। তার মানে T1 ডিভাইডেড বাই V এটার ভ্যালু হবে 1/25। সিমিলারলি তুমি বলতে পারো V ডিভাইডেড বাই T2 এটা সমান সমান, এখানে মন্দন হয়েছে, মন্দনটা হচ্ছে গিয়ে 5, তার মানে T2 ডিভাইডেড বাই V এটার ভ্যালুটা হচ্ছে গিয়ে 1/5। আচ্ছা, তোমরা তোমাদের বইয়ে করেছো প্রথম অংশ x ত্বরণে দ্বিতীয় অংশ y মন্দনে, এরকম যদি যায়, এরকম একটা অঙ্ক করছো, তাই না? প্রথম অংশ x ত্বরণে গেছে, তারপরে আবার y মন্দনে গেছে, যে থেমে গেছে। তো এইরকম ক্ষেত্রে একটা প্রমাণ করছিলাম, মনে আছে? সেই প্রমাণটা ছিল এরকম, 1/x প্লাস 1/y ইজ ইকুয়ালস টু কি ছিল, আচ্ছা এটার কথা ভুলে যাও, আমরা আমাদের এইটা কাজ করি, ঠিক আছে? এখানে আমাদের ইকুয়েশন কি আসতেছে, 1/5 আমাদের ইকুয়েশন আসতেছে 1/5 প্লাস 1/25, এটা সমান সমান আসতেছে হচ্ছে গিয়ে কি আসতেছে বলো তো? দুইটা যদি যোগ করি, এটা যদি 1 হয়, এটা যদি 2 হয়, দুইটা যদি যোগ করি তাহলে তোমার চলে আসবে T1/V প্লাস T2/V সমান সমান অ্যাকচুয়ালি কত, T ডিভাইডেড বাই V। যোগ করলে কত হবে? যোগ করলে T1 প্লাস T2 আসবে, T1 প্লাস T2 মানে হচ্ছে গিয়ে T ডিভাইডেড বাই V। তাহলে আমার চলে আসতেছে 1/25 এটা সমান সমান T ডিভাইডেড বাই V। আমার অ্যাকচুয়ালি বের করতে হবে কি বলতো, সর্বোচ্চ গতিবেগ কত ছিল, ভি এর ভ্যালুটা বের করতে হবে, সর্বোচ্চ গতিবেগ বের করতে হবে, ঠিক আছে? ভি এর ভ্যালু বের করতে হবে, টি কত সেটা আমরা জানি না, বাট আমরা আরেকটা জিনিস জানি, সেটা হচ্ছে সরণ জানি, এস এর ভ্যালু জানি। তো এই ইকুয়েশন থেকে আমাদের টি হটাইতে হবে, টি বাদ দিতে হবে, এস নিয়ে আসতে হবে। তাহলে এই জিনিসটা আমরা পাবো হচ্ছে গড়বেগের কনসেপ্ট থেকে, ঠিক আছে? গড়বেগ, তো গড়বেগ কি বলতেছে, সাপোজ এই অংশটুকু সরণ হচ্ছে কি S1 এবং এই অংশটুকু সরণ হচ্ছে কি S2, ঠিক আছে? তো এই অংশের S1 এর ক্ষেত্রে কি দেখো, আদিবেগ ছিল 0, শেষ বেগ হচ্ছে v, এবং S2 এর ক্ষেত্রে আদিবেগ হচ্ছে v, শেষ বেগ হয়ে গেছে আবার কত, 0। তাহলে S1 এর ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, সরণ S1 এটা সমান সমান গড়বেগ কত, 0 প্লাস v ডিভাইডেড বাই 2, আর এই ক্ষেত্রে টাইম হচ্ছে T1 প্রথম অংশের ক্ষেত্রে। আর দ্বিতীয় অংশের ক্ষেত্রে কি হবে, S2 এর ভ্যালু হবে v প্লাস 0 ডিভাইডেড বাই 2, টাইম হচ্ছে T2। তো তুমি যদি দুইটা যোগ করো, যোগ করলে কি হবে, S1 প্লাস S2 যোগ করলে তুমি পাচ্ছ S1 প্লাস S2, তার মানে হচ্ছে কি S সমান সমান এটাও v/2 এটাও v/2, T1 আর T2 যোগ করলে হবে T। এইখান থেকে T এর ভ্যালুটা বলো কত, T এর ভ্যালু হচ্ছে 2S ডিভাইডেড বাই V, T এর ভ্যালু হচ্ছে 2S ডিভাইডেড বাই V।
2s ডিভাইডেড বাই ভি, তাহলে সেই ভি এবং আগের ভি দুইটা মিলে ভি স্কোয়ার হয়ে গেল। সো তোমার ভি এর ভ্যালু লাগবে, ভি এর ভ্যালুটা হবে এরকম √2, এস এর ভ্যালু হচ্ছে 192 এবং এই সম্পূর্ণ জিনিসটা নিচে আসবে 1/5 প্লাস 1/25। সো এটা হিসাব নিকাশ করে বলো ভ্যালু কত হয়। 40 হবে। 40 কোথায়? অপশন এ। সো 40 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বুঝতে পারছো? হোপফুলি বুঝতে পারছো। পরের অঙ্ক দেখি আমরা। পদ্মা সেতুর একটা আয়তকার স্প্যান 4টি খুঁটির উপর বসানো আছে। ভালো কথা। দুইটা খুঁটিতে স্থানাঙ্ক দেওয়া আছে, একটা হচ্ছে 20 আর একটা হচ্ছে 42। স্প্যানটি একটি খুঁটি ওয়াই এর উপর অবস্থিত হলে ক্ষেত্রফল কত হবে? এক্স অক্ষ, ওয়াই অক্ষ। একটা খুঁটি হচ্ছে 20 তে আছে, দিস ইজ 2,0, এবং আরেকটা হচ্ছে এইখানে আছে 4,2। আর একটা ওয়াই এর উপরে আছে, সাপোজ এইখানে আছে ওয়াই এর উপর 0, আমি ধরলাম বি, 0,বি একটা বিন্দু ধরে নিলাম, ঠিক আছে। এইখানে কোথাও তোমার চতুর্থটা আছে, চতুর্থটা কত আমার জানা নেই, ওটা আমার লাগবেও না, ঠিক আছে। আচ্ছা, সো বি এর ভ্যালুটা জানতে পারলে কিন্তু অঙ্কটা হয়ে যায়। বি এর ভ্যালু বের করতে গেলে আমার জানা আছে যেহেতু এটা আয়তক্ষেত্র, সো প্রত্যেকটা কোণ সমকোণ। সো প্রত্যেকটা কোণ যদি সমকোণ হয় তাহলে এই রেখাটার ঢাল এবং এই রেখাটার ঢালের গুণফল হবে -1, ঠিক আছে। ঢালের গুণফল হবে -1। তো ঢালের গুণফল যদি -1 হয় তাহলে প্রথমে এই অংশটুকুর ঢাল বলো কত? বি -0, 0 - 2 মাল্টিপ্লাইড বাই এই অংশটার ঢাল কত? 2 - 0, 4 - 2, এটা সমান সমান -1। সলভ করলে বি এর ভ্যালু পেয়ে যাব। চলে আসতেছে বি ডিভাইডেড বাই -2, 2 ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু -1। তো বি এর ভ্যালুটা চলে আসতেছে 2। তো বি এর ভ্যালু চলে আসছে কত? 2। এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে হবে। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে গেলে আমার দুই বাহুর দৈর্ঘ্য জানা থাকলেই হচ্ছে। তো এই বাহুর দৈর্ঘ্যটা কত? সাপোজ এটা d1, সাপোজ এটা d2। তো d1 আর d2 গুণ করলেই হয়ে যাচ্ছে, কারণ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ, তাই না? তাহলে ক্ষেত্রফলটা হবে d1 মাল্টিপ্লাইড বাই d2। d1 কি? d1 হচ্ছে দুইটা বিন্দুর দূরত্ব, 2a² প্লাস 2a²। d2 কি? এই দুই বিন্দুর দূরত্ব, এটাও 2a² প্লাস 2a²। তাহলে এটা চলে আসতেছে 2√2, ওটা চলে আসতেছে 2√2, 2√2 ইন্টু 2√2, তার মানে হচ্ছে কি 8। 8 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 8 কোথায় আছে? অপশন সি তে আছে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট প্রশ্ন কি আছে? ফোকাস দূরত্ব। ফোকাস দূরত্ব তোমরা সবাই জানো। মনে করো এটা হচ্ছে যে কোনো একটা বিন্দু x, y, এইখানে আছে তোমার একটা বিন্দু a, 0, এইটুকু a। সো এই যে এসপি, যে কোনো বিন্দুর সাথে ফোকাসের যে দূরত্ব, যে কোনো বিন্দুর সাথে ফোকাসের যে দূরত্ব সেটাই ফোকাস দূরত্ব। সো এসপি ইজ দ্য ফোকাল ডিস্টেন্স বা ফোকাস দূরত্ব। এসপি ইকুয়ালস টু আবার আমরা জানি পিএম, তাই না? এটা হচ্ছে পিএম। সো এসপি ইকুয়ালস টু কত? পিএম। আচ্ছা, সো পিএম এর দৈর্ঘ্য আবার কার সমান? এই যে এতটুকু দৈর্ঘ্য হচ্ছে এর সমান, এবং এইখান থেকে এই দূরত্বটুকু এতটুকু হচ্ছে কি এক্স। তো পিএম সমান সমান এ প্লাস এক্স। তো এটাই হচ্ছে ফোকাস দূরত্ব, তাই না? ফোকাস দূরত্ব হচ্ছে এ প্লাস এক্স। তাহলে আমার ফোকাস দূরত্বের সূত্রটা হচ্ছে এ প্লাস এক্স। ফোকাস দূরত্ব দেওয়া আছে 12। এর ভ্যালুটা আমরা ইকুয়েশন থেকে জানবো। ইকুয়েশন হচ্ছে y² = 12x। 12x মানে কত? 12x মানে হচ্ছে 4 × 3 × x, তার মানে এর ভ্যালু হচ্ছে 3। এর ভ্যালু হচ্ছে 3। তাহলে আমার x এর ভ্যালুটা চলে আসবে 9। তো x এর ভ্যালু যদি 9 চলে আসে, আমার এখানে অপশনগুলোর ভিতরে একটাই x এর ভ্যালু আছে, যেটা হচ্ছে 9। 9 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার।
পরেরটা চেক করার দরকার নেই, ঠিক আছে। যদি চেক করতে চাও তাহলে 9 তোমাকে এখন ইকুয়েশনে বসাতে হবে। এই ইকুয়েশনে বসাও, x এর জায়গায় 9 বসাও, বসালে y এর ভ্যালু চলে আসবে। সো এই অপশন ই হবে তোমার সঠিক উত্তর। কোসাইন রুলের অঙ্ক, বইয়ের অঙ্ক, ঠিক আছে। এটা খুব একটা কঠিন অঙ্ক না, বইয়ের অঙ্ক। একটা ত্রিভুজ দিছে, ত্রিভুজ এ বি সি, ঠিক আছে। কি বলছে, বিসি এর ভ্যালু হচ্ছে 3, বিসি এর ভ্যালু হচ্ছে 3, সি এর ভ্যালু হচ্ছে বি, এটা বি, এবং এ বি এর ভ্যালু হচ্ছে 4, দিস ইজ 4। আচ্ছা, কোন বি এর ভ্যালু 60 ডিগ্রি, কোন বি এর ভ্যালু 60 ডিগ্রি, দিস ইজ 60 ডিগ্রি। তাহলে আমাকে কি বের করতে হবে, বি সমান হোয়াট, অ্যাঙ্গেল এ সমান হোয়াট। তাহলে cos b সমান সমান আমরা একটা ইকুয়েশন লিখতে পারি, cos b সমান সমান 3a স্কয়ার প্লাস 4a স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইডেড বাই 2 ইনটু 3 ইনটু 4। এটা হচ্ছে cos b এর সূত্র, তাই না, কোসাইন রুল, কোসাইন ল। তো এটা তুমি যদি সলভ করো, b এর ভ্যালু কত, 60 ডিগ্রি জানা আছে। cos 60 এর ভ্যালু কত, হাফ, হাফ গুণন 2 গুণন 3 গুণন 4, এটা সমান সমান 3a স্কয়ার প্লাস 4a স্কয়ার মাইনাস b স্কয়ার। সবই জানা জিনিস, শুধু বিটা আননোন। বি এর ভ্যালু বের করলে তোমার চলে আসবে, কত চলে আসে, কত চলে আসে, 2 2 ক্যান্সেল, 3 4 12, বি স্কয়ার প্লাস 4 স্কয়ার মানে হচ্ছে কি 25, 25 মাইনাস 12 মানে হচ্ছে 13। তো বি স্কয়ারের ভ্যালু যদি 13 হয় তাহলে বি এর ভ্যালু হবে √13। √13 কত আসে, √13 চলে আসতেছে হচ্ছে 3.6। 3.6 কোথায়, এখানে পয়েন্ট আছে, ওটা উঠে নাই, সো 3.6, ঠিক আছে। এইটা হচ্ছে উত্তর, কারণ বাকি কোনোটাতেই 3.6 নাই। আর তুমি চাইলে অ্যাঙ্গেলটা বের করতে পারো, আরেকবার কোসাইন রুল ইউজ করতে হবে, আরেকবার কোসাইন রুল ইউজ করলে তুমি অ্যাঙ্গেলটাও বের করতে পারবা। ওকে, এটা সর্বোচ্চ সর্বনিম্ন মান কত, সর্বোচ্চ সর্বনিম্ন মানের অঙ্ক তো সহজ। ফাংশনটা হচ্ছে 1 মাইনাস এক্স মাইনাস 2 মাইনাস এক্স ইনভার্স 1। তাহলে এর ফার্স্ট ডেরিভেটিভ কত হবে, ফার্স্ট ডেরিভেটিভ হবে -1, 2 মাইনাস এক্স টু দি পাওয়ার -2। সেকেন্ড ডেরিভেটিভ কত হবে, সেকেন্ড ডেরিভেটিভ হবে 2 ইন্টু 2 মাইনাস এক্স টু দি পাওয়ার -3। কি করতে হয়, এটা সমান সমান 0 ধরতে হয়, এটা সমান সমান 0 ধরে এক্স এর ভ্যালু বের করতে হয়। সো এটা সমান সমান 0 ধরে এক্স এর ভ্যালু বের করে দেখো কত কত আসে, দুইটা ভ্যালু আসে। একটা হচ্ছে গিয়ে কত আসতেছে, 2 মাইনাস এক্স হোল স্কয়ার, 2 মাইনাস এক্স হোল স্কয়ারের ভ্যালু হচ্ছে 1। তাহলে 2 মাইনাস এক্স এর ভ্যালু প্লাস মাইনাস 1, তাহলে x সমান সমান হবে 2 প্লাস মাইনাস 1, তার মানে 3 আর 1। সো 3 আর 1, 3 আর 1 এখানে বসাতে হবে। এখানে একবার 3 বসাও, 3 বসালে অবভিয়াসলি নেগেটিভ ভ্যালু আসতেছে, তার মানে 3 এর জন্য তুমি, যেহেতু নেগেটিভ ভ্যালু আসতেছে, 3 এর জন্য কি পাবা, নেগেটিভ ভ্যালু আসলে কি হয়, পজিটিভ ভ্যালু আসলে গুরুমান, সরি পজিটিভ ভ্যালু আসলে লঘুমান, নেগেটিভ ভ্যালু আসলে গুরুমান মানে সর্বোচ্চ গরিষ্ঠ মান। আচ্ছা, সো 3 এর জন্য তুমি গরিষ্ঠ মান পাবা, ঠিক আছে, 3 এর জন্য গরিষ্ঠ মান পাবা বা সর্বোচ্চ মান পাবা, সেটা কোথায় বসাতে হবে, ফাংশনে বসাতে হবে। তো ফাংশনে 3 বসাও, 3 বসলে 2 মাইনাস 3, তার মানে -1, -1 এর উপর ইনভার্স দিলে -1, তো এখানে 3, 1 মাইনাস 3 -2, -1, -3, -3, 1 এটা হবে, ঠিক আছে। এটা পারবা তোমরা, এটা আসলে খুবই সহজ অঙ্ক, সো এটা নিয়ে বেশি মাথা ঘামাচ্ছি না আমি। 3 বসায় নেগেটিভ ভ্যালু আসছে মানে সর্বোচ্চ মান, ফাংশনে তুমি 3 বসাও সর্বোচ্চ মান পেয়ে যাবা। 1 বসায় পজিটিভ ভ্যালু আসছে, তার মানে সর্বনিম্ন মান, সর্বনিম্ন মান 1 এখানে বসাও, 1 বসালে পেয়ে যাবে। ওকে, সো নেক্সট কি আছে, এটা আসলে কিছু করার নাই, ঠিক আছে। এটা জাস্ট তোমাকে এখানে দেখো সবগুলো অঙ্কের ডাবল ডেরিভেটিভ আছে, জাস্ট ডাবল ডেরিভেটিভ বের করতে হবে। তো এখান থেকে dy ডিভাইডেড বাই dx, এই ভ্যালুটা কত আসতেছে, এই ভ্যালুটা তোমার আসতেছে 4/3 x টু দি পাওয়ার 1/3 মাইনাস 4/3 x টু দি পাওয়ার 7/3। d স্কয়ার y dx স্কয়ার, এই ভ্যালুটা কত আসবে, 4/9 x টু দি পাওয়ার -2/3 মাইনাস হচ্ছে প্লাস 4 7 28, 3 3 9 x টু দি পাওয়ার -10/3। দেখো অপশনের সবগুলো অঙ্কেই
9x ইন্টু সেকেন্ড ডেরিভেটিভ, 9x ইন্টু সেকেন্ড, 9x ইন্টু সেকেন্ড ডেরিভেটিভ। সো আমরা কি করব, সেকেন্ড ডেরিভেটিভকে 9x দিয়ে গুণ করব। এবং অপশনের প্রথম তিনটা অপশনেই dy dx কে 3 দিয়ে গুণ করা আছে। সো আমরা dy dx যেটা আসছে এটাকে 3 দিয়ে গুণ করব। তো এতটুকু জিনিসের ভ্যালু আমরা গুণ করে বের করে দেখব যে কোনটার সাথে মিলে। বেসিক্যালি তুমি যদি ভ্যালুগুলো বসাও তাহলে এটা মিলবে হচ্ছে কার সাথে, এইটার সাথে মিলে, 7/3 এর সাথে মিলে। কিভাবে বুঝলাম? বুঝলাম এই কারণে, কারণ তোমার হচ্ছে dy dx কে তুমি কনস্ট্যান্ট দিয়ে গুণ করতেছো। কনস্ট্যান্ট দিয়ে যদি গুণ করো তাহলে কিন্তু তোমার x এর ভ্যালুগুলা, x এর যে পাওয়ারগুলা চেঞ্জ হয় না। আর এখানে দেখো সেকেন্ড ডেরিভেটিভকে তুমি x দিয়ে গুণ করতেছো। সো x দিয়ে গুণ করলে এটাকে x দিয়ে গুণ করলে এটা হবে 1/3, এটা হবে -7/3। এখানে একটা -7/3 আছে, এখানে একটা -7/3 আছে, ঠিক আছে? সো আমার 7/3 পাওয়ার সমৃদ্ধ কিছু আসবে। এখানে পাওয়ারটা 7/3 আছে, বাকি কোনোটাতেই কিন্তু 7/3 নাই, যার কারণে এইটাই উত্তর হওয়া উচিত। তারপরে একবার শিওর, আমি আসলে অঙ্কটা করছি, যার কারণে আমি খুব বেশি শিওর হয়ে বলতেছি এইটা, ঠিক আছে? এখানেও 7/3 নাই, ঠিক আছে? আচ্ছা, সো অপশন বি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। আচ্ছা, এখানে দেখো এইটা কি বলছে, দ্বিঘাত সমীকরণ, ঠিক আছে? দ্বিঘাত সমীকরণ। তো দ্বিঘাত সমীকরণের কনসেপ্ট থেকে আমরা মূলের সমষ্টি জানবো, মূলের গুণফল জানবো এবং মূলের পার্থক্য দেয়া আছে, এখান থেকে আমাকে পি এর ভ্যালু কত এটা বলতে হবে। তো দ্বিঘাত সমীকরণটা নিয়ে আমরা আগে একটু কাজ করি। 2p - x = 0। সো 2p - x + x এটা সমান সমান হবে x ইন্টু 2p - x। সো এখান থেকে আসতেছে 2px - x স্কয়ার, x স্কয়ার মাইনাস 2px প্লাস 2p = 0। মূলের সমষ্টি, মূল ধরো আলফা বিটা, আলফা বিটা সমান সমান হবে 2p, মূলের গুণফল আলফা বিটা এটা সমান সমান হবে 2p। তোমাকে দেওয়া আছে দুইটা মূলের বিয়োগফল, অর্থাৎ আলফা মাইনাস বিটার ভ্যালু দেওয়া আছে। আমরা আলফা মাইনাস বিটা হোল স্কয়ারের ভ্যালুটা কত জানি? 4 আলফা বিটা। আলফা বিটা হচ্ছে মূলের পার্থক্য। মূলের পার্থক্য দেওয়া আছে হচ্ছে কি তোমার √5। তো √5 তুমি যদি বসাও, √5 এর বর্গ হচ্ছে কত? 5। এটা হচ্ছে 2p, এটাও 2p। তো 5 সমান সমান 4p স্কয়ার, 8p, 4p স্কয়ার মাইনাস 8p মাইনাস 5 = 0। আচ্ছা, এটা আমাদের হাতে ক্যালকুলেটর অপশন, মানে ক্যালকুলেটর ব্যবহার করার অপশন যেহেতু আছে, আমরা চট করে ক্যালকুলেটরে বের করে ফেলি কত। আমরা কোথায় যাব? ইকুয়েশনে যাব, 5 দ্বিঘাত সমীকরণ। সো 3 সবগুলা বলো, 4 - 8 - 5, 4 - 8 - 5 কত আসে? 5/2 - হাফ, 5/2 - হাফ, 5/2 - হাফ, 5/2 - হাফ। কোথায় 5/2 - হাফ? 5/2 - হাফ, অপশন ই। দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, হ্যাঁ, ছাতার অঙ্ক, এটা তো তোমরা সবাই জানো, খুব ভালোভাবেই জানো ছাতার অঙ্ক। একজন যাচ্ছে, যেই লোক, তার ভেলোসিটি 20 মিটার/সেকেন্ড। বৃষ্টি পড়তেছে, তার ভেলোসিটি কত? 10 মিটার/সেকেন্ড। সো বৃষ্টি যেটা পড়তেছে ওটাকে আমরা এক্সটেন্ড করে দিলাম, এটা 10 মিটার/সেকেন্ড। এবং যার সাপেক্ষে আমরা বের করব তাকে উল্টা করে দিতে হয়, তাই? উল্টা করে দিলে এটা হচ্ছে গিয়ে 20 মিটার/সেকেন্ড। এই বরাবর আমাকে ছাতা ধরতে হবে। তো এইখানে যে অ্যাঙ্গেলটা সেটা বলতে হবে। আচ্ছা, তো এইটা যেহেতু 20, এই ডিরেকশনে যেহেতু 20, সো এইটা 20, এই ডিরেকশনে যেহেতু 10, এটা 10, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে আমরা বলতে পারি, কি বলতে পারি বলো তো? tan θ = 20/10। তাহলে থিটার ভ্যালু এখান থেকে চলে আসবে, অপশনে নাই, ঠিক আছে? এখন আমি জানি না আসলে প্রশ্নটা ভুল নাকি অপশনগুলো ভুল। মানে এইখানে যে অপশনগুলো আছে 26.58, এটা হচ্ছে tan ইনভার্স হাফ এর ভ্যালু, আর প্রশ্নে যেটা দেওয়া আছে সেটা অনুযায়ী তোমার tan ইনভার্স 2 এর ভ্যালুটা হচ্ছে কি অ্যান্সার। ওকে,
এটা বইয়ের অঙ্ক, এটা আসলে করানোর দরকার নেই, এটা দেখেই উত্তর বলে দেওয়া যায়। এটা বইয়ের খুবই পপুলার অঙ্ক, বোর্ডেও বহুবার আসছে। এটা তোমার হচ্ছে গিয়ে দুইটা একই সরলরেখা নির্দেশ করে, দুইটা একই সরলরেখা নির্দেশ করে ওদের সহগের অনুপাত সমান হবে। তো সহগের অনুপাত যদি সমান হয় তাহলে প্রথমটা সহগ 1/a এবং এখানে সহগ হচ্ছে cos আলফা, এইটা সমান সমান 1/b sin বিটা, আর এখানে হচ্ছে গিয়ে 1, ওখানে আছে p। এইটার সাথে একবার এইটা নিয়ে কাজ করতে হয়, এটার সাথে একবার এটা নিয়ে কাজ করতে হয়। এটা নিয়ে তুমি সাইন আলফার ভ্যালু একবার বের করবা, আর একবার ওটা নিয়ে cos আলফার ভ্যালু বের করবা। সাইন স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা, ওটা সমান সমান চলে আসে p স্কয়ার বাই a স্কয়ার প্লাস p স্কয়ার বাই b স্কয়ার। p স্কয়ারটা কমন নিয়ে যদি নিচে নামায় দাও তাহলে চলে আসবে 1/p স্কয়ার সমান সমান 1/a স্কয়ার প্লাস 1/b স্কয়ার। তো এটা করানোর দরকার নেই, এটা বইয়ের অঙ্ক, এটা তোমরা সবাই জানো। এটা একটা ভালো অঙ্ক। এটা আমি একটু ওই পেজে করাই। দেখো প্রশ্নটাকে দেখো, দুই প্রান্তে দুইটা ভর আছে, ঠিক আছে, একটা হচ্ছে 8 কেজি আর একটা ভর হচ্ছে গিয়ে তোমার কত 12 কেজি। দৈর্ঘ্যটা দেওয়া আছে 200 সেন্টিমিটার। বলছে যে ভর দুইটা যদি স্থান পরিবর্তন করা, অর্থাৎ 8 কেজিটা এখানে আসবে, 12 কেজিটা ওইখানে যাবে। তো ধরো এই পজিশনে তুমি জানো যে যেটা ভারী তার দিকেই হচ্ছে গিয়ে তোমার কি লব্ধি কাজ করে, সো লব্ধিটা সামহাও এইদিকে কাজ করবে, কত 12 আর 8 20 কেজি। বাট যখন তুমি 8 কেজিটাকে এই সাইডে নিয়ে আসবা, 12 কেজিটাকে ওই সাইডে নিয়ে যাবা, তখন কিন্তু লব্ধিটার এইখানে থাকবে না, লব্ধিটা চেঞ্জ হয়ে এরকম কোন একটা পজিশনে চলে আসবে, ঠিক আছে। তো এই যে ডিস্টেন্সটা ডি, মানে লব্ধিটার যে সরণ হলো, সেই সরণের ভ্যালুটা কত, লব্ধি কতটুকু সরে যাবে সেটা আমাদেরকে বের করতে হবে। শর্টকাট দিয়ে করা যায় অঙ্কটা, অঙ্কটা শর্টকাট দিয়ে করা যায়। আমরা এখানে একটা যুগল, যুগল মানে হচ্ছে কি কাপল, একটা কাপল অ্যাপ্লাই করব, ঠিক আছে, কাপল অ্যাপ্লাই করব। কাপলটা কিরকম, আমরা এমন একটা কাপল অ্যাপ্লাই করব যাতে ওদের হচ্ছে স্থানটা পরিবর্তন হয়, ঠিক আছে। খেয়াল করো, আমি এখানে চাই 8 কেজি, ঠিক আছে, 8 কেজি। তাহলে আমি কি করব, ফার্স্টে এর অপোজিট ডিরেকশনে দিব, অপোজিট ডিরেকশনে আমি দিব 12 কেজি। অপোজিট ডিরেকশনে যদি 12 কেজি দেই তাহলে কিন্তু এখানে 0 চলে আসবে। ফোর্সের কথা বলতেছি, দুইটা বিপরীতমুখী ফোর্স, ওদের লব্ধি শূন্য হয়ে যাবে। আমি যদি অপোজিট ডিরেকশনে 12 কেজি দেই তাহলে এখানে ফোর্স 0 হয়ে যাবে। বাট আমি এখানে চাই কত, এখানে চাই আমি 8 কেজি। তাহলে আমি নিচের দিকে অ্যাপ্লাই করব কত, 8 কেজি। বলে এই দুইটা লব্ধি কত, এই দুইটা লব্ধি হচ্ছে 4 কেজি, তাই না। তো আমি কি করব, 4 কেজি এবং এইখানে 4 কেজি, এই ফোর্সটা অ্যাপ্লাই করব। দেখো হিসাবটা বুঝো কিনা বলো। হিসাবটা হচ্ছে এরকম, আমি চাচ্ছিলাম যে ওদের পজিশনটা চেঞ্জ হয়ে যাক। তো এখন এই রকম একটা মানে সদৃশ সমান্তরাল বলের সাথে আমি যদি এই কাপলটা বা এটাকে কি বলে, দণ্ড, ঠিক আছে, বাংলা হচ্ছে দণ্ড। তো এরকম একটা দণ্ড যদি অ্যাপ্লাই করি যেটার ভ্যালু হচ্ছে 4, তো অ্যাপ্লাই করলে কি হবে, দেখো অ্যাপ্লাই করলে এইটা আসলে এইখানেই অ্যাপ্লাই করতেছি আমি, ঠিক আছে। সো এইখানে যদি অ্যাপ্লাই করি মানে জিনিসটা হচ্ছে এরকম, তোমার ওই জিনিসটা আর এই জিনিসটা, এটা হচ্ছে 200 সেন্টিমিটার, এটাও হচ্ছে কত 200 সেন্টিমিটার। তো ওইটা আর এইটা যখন সেম টাইমে একসাথে কাজ করবে তখন দেখো এখানে অ্যাকচুয়ালি কত হবে, 12-র জায়গায় তুমি 12-র উপরে একটা 4 যদি দাও তাহলে এইটা হয়ে যাবে 8 কেজি এবং 8, এবং এটা ডিরেকশনের নিচের দিকে, সো 8 + 4 দুইটা মিলে এটাও হয়ে যাবে কত 12 কেজি। তা তুমি আমাকে বলো 8 কেজিটা 12-র জায়গায় আসছে, 12টা 8-এর জায়গায় গেছে কিনা, স্থান পরিবর্তন করছে কিনা, স্থান পরিবর্তন করছে। তার মানে এইটার সাথে ওই যে দ্বন্দ্ব যেটা, ওই দ্বন্দ্বটা যদি আমার কাজ করে, কাজ করলে দুইটা মিলে যেটা হবে, দুইটা মিলে হবে এখানে চলে আসবে 8, এখানে চলে আসবে কত, এখানে চলে আসবে 12 কেজি। এখন কোন মানের দ্বন্দ্ব এবং কত দৈর্ঘ্যের দ্বন্দ্ব এটা যদি তুমি জানো তাহলে খুব সহজে অঙ্কটা তুমি করতে পারবা। দেখো কিভাবে করা যায়। লব্ধির সরণ এটা সমান সমান হবে
দ্বন্দ্ব বলে নাকি যুগল বলে? যুগল বলে, তাই না? যুগল বলে, যুগল। যুগলের মান ডিভাইডেড বাই লব্ধির মান গুণন, যুগলের মান ডিভাইডেড বাই লব্ধির মান গুণন দূরত্ব, যুগলের দৈর্ঘ্য। ঠিক আছে, দেখো ঘটনা বুঝো কিনা, আমার লব্ধি সরণ লাগবে। লব্ধি সরণ হচ্ছে ডি, আমি বের করতে চাই। ঠিক আছে, যুগলের মান কত বলো? কত মানের যুগল অ্যাপ্লাই করছিলাম? 4 কেজি মানের যুগল অ্যাপ্লাই করছিলাম। ঠিক আছে, সো 4 কেজি, যুগলের মান হচ্ছে 4 কেজি। সো যুগলের মান হচ্ছে 4 কেজি, এখানে হবে 4। লব্ধির মান, লব্ধির মান হচ্ছে বলদের যোগফল, যেহেতু প্যারালাল বল, লব্ধির মান হবে বলদের যোগফল। সো 8 প্লাস 12। আর যেই যুগলটা তুমি ইউজ করছিলা সেই যুগলটার মান দেখো, সেই যুগলটার মান কত? সেই যুগলটা কিন্তু সেম সেম দৈর্ঘ্যের, কিন্তু 200 সেন্টিমিটার দৈর্ঘ্যের। তো আমাদেরকে এখানে 200 সেন্টিমিটার, এখানে 200 আমরা দিয়ে দিব। ঠিক আছে, তো এটা যদি হিসাব নিকাশ করি কত হয়? 20, 10, 40, 40 সেন্টিমিটার। দিস উইল বি দ্য অ্যান্সার। 40 কোথায়? অপশন ডি। ওকে, সো হোপফুলি এটা বুঝতে পারছো। আমরা লাস্ট অঙ্কটা করি। লাস্ট অঙ্কটা হচ্ছে এরকম যে এক্স অক্ষের সাপেক্ষে এই রেখার প্রতিচ্ছবি কোনটা? এক্স অক্ষের সাপেক্ষে তুমি যদি প্রতিচ্ছবি পেতে চাও তাহলে ওয়াই এর জায়গায় -y বসাইতে হবে। y কে রিপ্লেস করতে হবে -y দিয়ে। -y, y এর জায়গায় -y বসালে এক্স অক্ষের সাপেক্ষে প্রতিসম পাওয়া যায়। যদি তুমি y এর সাপেক্ষে প্রতিসম পেতে চাও তাহলে x এর জায়গায় -x বসাতে হবে। আর যদি তুমি y = x এর সাপেক্ষে প্রতিবিম্বের সমীকরণ পেতে চাও তাহলে x এর জায়গায় y বসাইতে হবে, y এর জায়গায় x বসাইতে হবে। তো -y বসালে কত আসতেছে? এটা 3x + 4y bar = 0। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, সো শেষ। আমরা 23-24 প্রশ্নটা সমাধান করলাম। যদি কোনো প্রবলেম তোমাদের বুঝতে সমস্যা থাকে কমেন্টে জানাতে পারো। আর আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করতে পারো। ফেসবুক গ্রুপ হচ্ছে প্রবর্তন লিখে সার্চ দিলে চলে আসবে। আর এটা হচ্ছে লিংক প্রবর্তন.23 লিখে সার্চ দিলেও চলে আসবে। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট, এখানে আমাদের যত পেইড কোর্স আছে অ্যাজ ওয়েল অ্যাজ ফ্রি কোর্সগুলো আছে সবগুলো এখানে দেওয়া আছে। তো তোমরা চাইলে এই ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করতে পারো, ভালো লাগলে লাইক শেয়ার করতে পারো, আর কমেন্টে প্রবলেমগুলো জানাতে পারো। এবং সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।